হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? স্যার, তাহলে আমরা অনুমতি নিয়ে শুরু করছি। হ্যাঁ, শুরু করে দাও। হ্যাঁ হ্যাঁ উপস্থিত রানীগঞ্জ সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মাননীয় মধুসূদন গড়াই মহাশয়, টিসিএস স্যার অধ্যাপক মাননীয় বৈদ্যনাথ হাসদা মহাশয়, কোঅর্ডিনেটর অধ্যাপক মাননীয় মলয় পোড়ে মহাশয় এবং আজকের এই ওয়েবিনারের টেকনিক্যালের দায়িত্বরত অধ্যাপক মাননীয় কপিল মণ্ডল মহাশয় এবং আমাদের কলেজের সমস্ত অধ্যাপক ও অধ্যাপিকাগণ, শিক্ষাকর্মী এবং আমার স্নেহের উপস্থিত ছাত্রছাত্রীদের সকলকে আমাদের কলেজের তরফ থেকে জানাই সুপ্রভাত এবং উষ্ণ অভ্যর্থনা। দীর্ঘ 7 দিন ব্যাপী রানীগঞ্জ সরকারি মহাবিদ্যালয় কর্তৃক আয়োজিত অবজারভেন্স অব স্টুডেন্টস উইক এর আজ দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনের সূচনা লগ্নে আমাদের মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মাননীয় মধুসূদন গড়াই মহাশয়ের অনুমতি নিয়ে অনুষ্ঠানটি এগিয়ে নিয়ে যায়। আজ অনলাইন মাধ্যমের অন্তিম দিন। প্রথম দিন আমরা পেয়েছিলাম আমাদের মহাবিদ্যালয়ের অত্যন্ত প্রিয় 2 অধ্যাপক মহাশয়কে বক্তা হিসাবে, যেখানে অধ্যাপক মাননীয় অনির্বাণ চট্টোপাধ্যায় মহাশয় তার সুন্দর পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মধ্য দিয়ে আমাদের মধ্যে কোভিড অ্যাওয়ারনেসের দিকটি যেমন তুলে ধরেছিলেন, তেমনি অপর দিক দিয়ে মেন্টাল হেলথের মতো একটি জটিল বিষয়কে সহজ সরল সাবলীল বক্তব্যের মধ্য দিয়ে অধ্যাপক মাননীয় পার্থপ্রতিম দাস চৌধুরী মহাশয় আমাদের মনের মধ্যে একটি সুস্পষ্ট ধারণা তৈরি করেছেন। আর সবশেষে আরেকজন যিনি পর্দার আড়ালে থেকে সমগ্র দিন টেকনিক্যাল বিষয়টি সুন্দরভাবে পালন করে গিয়েছিলেন, তিনি ছিলেন আমাদেরই কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান মাননীয় রামকৃষ্ণ সাহা মহাশয় স্যার। ঠিক এই একই রকম ভাবে আজ আমরা পেয়েছি আমাদের প্রিয় অধ্যাপক মাননীয় অতনু মাহাতো মহাশয় এবং অধ্যাপিকা মাননীয়া ইপসিতা রাজওয়ার মহাশয়াকে। আজকের বিষয়টি যেন একটু অন্য স্বাদের। আজকের আলোচনার মধ্য দিয়ে শিক্ষার্থীরা শিক্ষা বিষয়ক বিভিন্ন বিষয় সম্পর্কে সরাসরি অবগত হবে। এজন্য আজকের ইন্টারেক্টিভ লেকচারের প্রথমার্ধে স্টুডেন্টস ওয়েলফেয়ার স্কিম, স্টুডেন্টস ফেলোশিপ এসব সংক্রান্ত দিকটি বিশদভাবে উপস্থাপিত করবেন আমাদের মহাবিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক মাননীয় অতনু মহাশয়। আর এটা বাস্তব যে সমস্ত খারাপের মধ্য দিয়েও যেন কিছু ভালো জিনিস লুকিয়ে থাকে, সব অন্ধকারের মধ্যেও যেন আমরা একটু আলোর দিশা খুঁজে পাই। তাই এটা বললে মনে হয় অত্যুক্তি হবে না, এই অন্ধকারচ্ছন্ন অভিশাপগ্রস্ত যে করোনার পর্যায়কালের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, তার মধ্যে যদি একটু ভালো একটু আলোর দিশা হয়, তাহলে তার প্রকৃষ্ট উদাহরণ হয়তো আজকের এই মুহূর্তটাই। আজকের এই মুহূর্তটা বা এই বাস্তবটা আমাদেরকে মেনে নিতেই হবে, কারণ আজকে আমরা এই শ্রেণীকক্ষের 4 দেওয়ালের বাইরে বিভিন্ন প্রান্তে বসে অধ্যাপক অধ্যাপিকাগণ এবং আমাদের কলেজের ছাত্রছাত্রীরা একটা সরাসরি আলোচনা বা লাইভে অংশগ্রহণ করতে পারছি। এই ডিজিটাল প্ল্যাটফর্মটা হয়তো করোনা না এলে আমরা এত তাড়াতাড়ি অভ্যস্ত হতাম না। তাই এটাকে যদি ভালো দিক বা অল্প একটু আলোর দিশা বলি, তাহলে মনে হয় খুব একটা তর্ক হবে না। তাই আলোর অল্প দিকটাকে আরো বেশি উদ্ভাসিত করার জন্য এই ডিজিটাল প্ল্যাটফর্মটাকে আমরা যাতে আরো ভালোভাবে নিতে পারি, সেই ব্যাপারে গতকাল এক্সাম সংক্রান্ত ডিজিটাল প্ল্যাটফর্মটি কিভাবে ব্যবহার হবে আমাদের স্যার বক্তব্য রেখেছিলেন, পিডিসি স্যার। ঠিক একইভাবে এই ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা ছাত্রছাত্রীরা আরো যাতে সাবলীল হয়ে উঠতে পারি,
তাদের অস্পষ্ট ধারণা যাতে আরো সুস্পষ্ট হয়ে ওঠে, তাই সেই অনলাইন রেজিস্ট্রেশন, অনলাইন এনরোলমেন্ট এই সম্পর্কে তাদের সুস্পষ্ট ধারণা দেবেন আমাদেরই কলেজের গণিত বিভাগের অধ্যাপিকা মাননীয়া ইপসিতা রাজওয়ার মহাশয়া। আমি আমার সমস্ত স্টুডেন্টদেরকে একটু অনুরোধ করব, তারা এই আলোচনা চলাকালীন যেন কোনো নয়েজ সৃষ্টি না করে। আমরা জানি আমাদের স্টুডেন্টরা সেরকম কোনো রেসপন্স করেনি এবং তারা যথাযথভাবে এটায় অভ্যস্ত। যদি তাদের কোনো বিষয়ে কোনো কৌতূহল বা জিজ্ঞাসা থাকে, তখন তারা তাদের আনমিউট করে সেই কোশ্চেন তারা বক্তব্য শেষ হয়ে গেলে পরে আলোচনা করবে। আর আমি তোমাদের রসায়ন বিভাগের অধ্যাপক অমর হেস উপস্থিত অধ্যক্ষ মহাশয়ের অনুমতি নিয়ে অধ্যাপক অতনু মহাশয়কে তার বক্তব্য উপস্থাপনার জন্য আহ্বান করব। তার পূর্বে আমরা সবাই জাতীয় সঙ্গীত পরিবেশনের জন্য প্রস্তুত হই এবং এটির জন্য আমি আমাদের কলেজের অধ্যাপক মাননীয় অনির্বাণ চট্টোপাধ্যায় মহাশয়কে স্ক্রিন প্রেজেন্টেশনের জন্য অনুরোধ জানাই। অনির্বাণ, তোমার মাইকটা অন নেই। অতনু সাহেব, হ্যাঁ, হ্যাঁ শুরু করি। হ্যাঁ, ইটস ওভার টু। ধন্যবাদ অমর স্যার, দ্য কনভেনার অফ সেমিনার কমিটি। আমি ধন্যবাদ জানাই রানীগঞ্জ সরকারি মহাবিদ্যালয়ের মাননীয় অধ্যক্ষ প্রফেসর মধুসূদন গড়াই মহাশয়কে। ওনাকে আমরা এই অনলাইন প্রোগ্রামে চেয়ারপারসন হিসেবে পেয়েছি। ধন্যবাদ জানাই কোঅর্ডিনেটর স্যার মলয় পড়ে স্যারকে। ধন্যবাদ জানাই প্রফেসর কপিল মন্ডল স্যারকে, যিনি এই প্রোগ্রামের টেকনিক্যাল অপারেটর। রানীগঞ্জ সরকারি মহাবিদ্যালয়ে সমস্ত শিক্ষার্থীদের প্রথমে জানাই উষ্ণ অভিনন্দন, শুভেচ্ছা এবং ভালোবাসা। আমাদের যে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকার যে 7 দিন ব্যাপী স্টুডেন্ট অবজারভেন্স ডে অর্থাৎ শিক্ষার্থী দিবস পালনের এই প্রোগ্রামটা আয়োজন করেছে, সেটার আজকে দ্বিতীয় দিন। ঠিক সেরকম একটা আমাদের কলেজের তরফ থেকে আমাদের অধ্যক্ষ মহাশয়ের অনুপ্রেরণা এবং ওনার প্রচেষ্টায় এবং সহযোগিতায় আমরা এই ধরনের অনলাইন প্ল্যাটফর্মে আমরা সবাই সমবেত হতে পেরেছি। আজকে আমাদের দ্বিতীয় দিনে এই কোভিড পরিস্থিতিতে আমরা সবাই দূরে দূরে থাকলেও আমরা এই মুহূর্তে এখন সবাই একসঙ্গে একই প্ল্যাটফর্মে আমরা উপস্থিত হয়েছি। তোমরা গতকাল সবাই শুনলে প্রফেসর অনির্বাণ চট্টোপাধ্যায় স্যার এবং প্রফেসর পার্থপ্রতিম দাস চৌধুরী মহাশয় বললেন
যে কোভিড পরিস্থিতির কথা, কোভিড অ্যাওয়ারনেসের কথা এবং মেন্টাল হেলথের ব্যাপারে বললেন, তোমরা সবাই শুনেছো। আজকে এই দ্বিতীয় দিনে আমি তোমাদের যে স্টুডেন্ট ওয়েলফেয়ার যে প্রোগ্রামগুলো আছে, কর্মসূচি যেমন আছে আমাদের কলেজের তরফে বা পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত কর্মসূচি রয়েছে, যেমন হচ্ছে স্কলারশিপ রিলেটেড কিছু আলোচনা এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম। প্রথম আমি স্কলারশিপের ব্যাপারে তোমাদের কাছে ফোকাস করব, স্টুডেন্ট ক্রেডিট কার্ডটা তারপরে আমি ফোকাস করব। আচ্ছা, আমি প্রথমে আমার হচ্ছে স্ক্রিনটা শেয়ার করছি। আমার দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ, স্কলারশিপ অ্যান্ড স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম। তো পশ্চিমবঙ্গ সরকার স্কুল কলেজ বা ইউনিভার্সিটির ছাত্রছাত্রী বা অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানকার ছাত্রছাত্রীদের পড়াশোনার সুবিধার্থে কি কি আর্থিক সুবিধা দেয়, কি কি আর্থিক সুবিধা প্রদান করে তাদের পড়াশোনার জন্য। তো প্রথমে আমি স্কলারশিপের ব্যাপারে আলোচনা করব। তার আগে আমাদেরকে জানতে হবে যে স্কলারশিপ, ফেলোশিপ এই ব্যাপারগুলো কি। ফেলোশিপটা সাধারণত একটা মেরিট বেসড কোন একটা এক্সাম দিয়ে সেখানে সে কোয়ালিফাই করলো, দিয়ে তার একটা পার্টিকুলার সময় ধরে তাকে ফেলোশিপ দেওয়া হয়। ধরো কেউ রিসার্চ করতে গেলে সেখানে হয়তো 5 বছরের তার ফেলোশিপ আছে, কারো 3 বছরের, কারো 2 বছরের ফেলোশিপ আছে, বিভিন্ন প্রজেক্টের হয়। স্কলারশিপটা কি? স্কলারশিপ হচ্ছে গভর্নমেন্টের ফিনান্সিয়াল এড। হ্যাঁ, ইট ইজ গিভেন টু দ্য স্টুডেন্টস টু পারসিউ দেয়ার ফার্দার এডুকেশন। ভবিষ্যতে পড়াশোনাটা চালিয়ে নেওয়ার জন্য স্কলারশিপ হচ্ছে দেওয়া হয়। বছর একটা নির্দিষ্ট সময় একটা নির্দিষ্ট পরিমাণ ধার্য করা হয়। এবারে বিভিন্ন স্কলারশিপের বিভিন্ন হচ্ছে ক্রাইটেরিয়া রয়েছে। কোন কোন স্কলারশিপ হচ্ছে ফিনান্সিয়াল বেসড আছে, আর্থিক একটা দিক রয়েছে, ইনকামের ভিত্তিতে দেওয়া হয়। কোন কোন কাস্টের, কোন কোন স্কলারশিপ কাস্টের ভিত্তিতে দেওয়া হয়। কোন কোন স্কলারশিপ হচ্ছে মেরিট বেসড, মেরিটের ভিত্তিতে দেওয়া হয়। সেগুলো আমরা ধীরে ধীরে আলোচনা করব। প্রথমে অ্যাবাউট স্কলারশিপ, তারপর আমরা আলোচনা করব স্টুডেন্ট ক্রেডিট কার্ড আছে। আচ্ছা, টাইপস অফ স্কলারশিপস। আমাদের হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, পশ্চিমবঙ্গ সরকার যে সমস্ত স্কলারশিপ ছাত্রছাত্রীদের দিয়ে থাকে সেগুলো আমি ওয়ান বাই ওয়ান ডিসকাস করব। কিভাবে অ্যাপ্লাই করতে হয়, স্কলারশিপের গুরুত্ব কি, হ্যাঁ, কি কি ক্রাইটেরিয়া রয়েছে, কি কি ডকুমেন্টস লাগবে, কত অ্যামাউন্ট পাওয়া যায়, কারা কারা পেতে পারে, এই সমস্ত ব্যাপারগুলো। অনেকগুলো স্কলারশিপ রয়েছে, যেমন হচ্ছে কন্যাশ্রী স্কলারশিপ ফর অল গার্লস, ঐক্যশ্রী স্কলারশিপ, ওএসি স্কলারশিপ, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ, আর হচ্ছে নবান্ন স্কলারশিপ, এটা যে ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার। আমরা এই 5টা স্কলারশিপ একটার পর একটা আলোচনা করে যাব। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা এই আমার প্রেজেন্টেশনের শেষে চ্যাট বক্সে লিখবে বা সরাসরি জিজ্ঞাসা করতে পারো। আমরা অনেকে আছি, কারণ আমরা সব ওয়াইসি স্যার আছেন, আমি আছি, মলয় স্যার আছেন, নুরুল স্যার আছেন, সঞ্জু স্যার আছেন, সবাই আছেন। আমরা সবাই মিলে একসঙ্গে তোমাদের কোয়েশ্চেনের অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমরা একটার পর একটা স্কলারশিপ আলোচনা হয়ে যায়। প্রথম হচ্ছে কন্যাশ্রী স্কলারশিপ। এটা হচ্ছে সাধারণত এটা মেয়েদের দেওয়া হয় কন্যাশ্রী স্কলারশিপ। সেটা কে দেয়? ডিপার্টমেন্ট অফ ওমেন ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার, পশ্চিমবঙ্গ সরকারের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই স্কলারশিপটা দিয়ে থাকে। এটা কন্যাশ্রী প্রকল্প যেটা বলা হয়, 2013 সাল থেকে এই স্কলারশিপ মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এই ধরনের স্কলারশিপ চালু হয়েছে টু ইমপ্রুভ দ্য স্ট্যাটাস অ্যান্ড ওয়েলবিং অফ দ্য গার্ল চাইল্ড। কোথায় কোথায় দেওয়া হয় না? অল গভর্নমেন্ট স্কুল কলেজ, গভর্নমেন্ট এডেড
হ্যাঁ, সরকার পোষিত আর গভর্নমেন্ট স্পন্সর্ড স্কুলস অ্যান্ড কলেজগুলোতে এই ধরনের স্কলারশিপ দেওয়া হয়। সেখানে ওরা জেনারেল কোর্সে পড়লেও চলবে অথবা রেগুলার কোর্সও চলবে অথবা ভোকেশনাল কোর্স যেরকম পড়াশোনা করে বা টেকনিক্যাল কোর্সগুলোতে বা ওপেন স্কুল যেমন রবীন্দ্র মুক্ত বিদ্যালয়, নেতাজি মুক্ত বিদ্যালয়, এগুলোতে পড়াশোনা করলেও তারা মেয়েরা এই ধরনের স্কলারশিপ পাবে। এই স্কলারশিপটা কিন্তু অ্যাপ্লিকেবল ফর অল আনম্যারিড গার্লস, যে মেয়েদের বিয়ে হয়ে গেলে স্কলারশিপ আর এই কন্যাশ্রী স্কলারশিপটা পাওয়া যাবে না। এটা হচ্ছে অবিবাহিত মেয়েদের ক্ষেত্রে এই স্কলারশিপটা দেওয়া হয়। টু ডিলে দেয়ার ম্যারেজ টিল অ্যাট লিস্ট এজ 18, এই স্কলারশিপটা মানে দেওয়া হয়। এটা K1 K2 দুটো ভাগ আছে, এটা পরে পরে তোমাদের বলছি। যে যে মেয়েদের বিয়ে যাতে 18 বছর বয়স পর্যন্ত যদি মেয়েদের বিয়ে না হয় সেই জন্য এই স্কলারশিপটা দেওয়া হয় তাদের পড়াশোনার সুবিধার্থে। এবং স্কলারশিপে সুযোগ সুবিধা পেলে বা এই আর্থিক সাহায্যটা পেলে মেয়েরা হয়তো পড়াশোনা করবে। এটা নো আপার লিমিট অফ ইনকাম। এর এখানে কোনো ইনকামের ব্যারিয়ারটা আগে ছিল যেটা হচ্ছে আপার লিমিট ছিল 1,20,000 টাকা পারে না বছরে, 1,20,000 টাকা তার নিচে বা 1,20,000 টাকা বা 1,20,000 টাকার নিচে ইনকাম হলেই এই কন্যাশ্রীটা পাওয়া যেত। কিন্তু এখন সেই ইনকাম ব্যারিয়ারটা তুলে দেওয়া হয়েছে। এটা হচ্ছে ওয়ান টাইম গ্র্যান্ট, একবারই সরি, এটা হচ্ছে দুটো যে একটা কোনো কাস্ট ব্যারিয়ার নেই এখানে। এসসি ও মেয়েটা, একটা মেয়ে যে স্কলারশিপ পাবে এসসি হোক, এসটি হোক, ওবিসি হোক, যাই হোক না কেন, সে বা জেনারেল হোক, মেয়েরা এটা পাবে। সব Okay, sir. হ্যাঁ Sorry for troubling you, হ্যাঁ sir. But আপনার স্ক্রিনটা ফুল প্রেজেন্ট হয়নি, আপনি ফুল স্ক্রিন প্রেজেন্ট করুন। ইফ ইউ হ্যাভ সাম পিপিটি দেয়ার, it is not displaying. একদম। Okay, sir. Again, sorry for the disturbance. Please. সেভাবে দেখা যাচ্ছে, সে দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে রত্নদা। হ্যাঁ এবার দেখা যাচ্ছে। হ্যাঁ আমার দেখা যাচ্ছে তো। হ্যাঁ দেখা যাচ্ছে এবারে। আচ্ছা, এই স্কলারশিপে এই যেটা বললাম কন্যাশ্রী স্কলারশিপ, এটা হচ্ছে K1 K2 দুটো ভাগ আছে। K1 হচ্ছে অ্যানুয়াল স্কলারশিপ যেটা দেয় হচ্ছে কন্যাশ্রী 1, সেটা হচ্ছে ₹500, হ্যাঁ 500 টাকা দেয় বিটুইন 13 to 18 ইয়ার্স অফ এ গার্ল চাইল্ড। হ্যাঁ সে যখন 13 বছর বয়সে যখন ক্লাস 8 উঠে যাবে তখন সে এটাতে এনরোল করতে পারবে। এটা 8 টু এটা 13 হয়ে গেছে, এটা 12 হতো আর কি, যাই হোক। হ্যাঁ তারপরে K2 স্কলারশিপ এটা দেওয়া হয় যখন সে ক্লাস 12-এ পড়বে, যদি তার 18 বছর কমপ্লিট হয়ে যায়, হ্যাঁ তাহলে সে 25,000 টাকা পাবে। এবং এটা যে আফটার 1/4/2013 সালের 1 এপ্রিল থেকে বলা হয়েছে, কেন সেই সময় থেকে কন্যাশ্রী চালু হয়েছে। তো তারপরে যে 18 ইয়ার্স হয়ে গেছে, সে তাহলে এককালীন ওই যে ওয়ান টাইম গ্র্যান্ট এককালীন হচ্ছে 25,000 টাকা পাবে। এটা কেবলমাত্র মেয়েদের ক্ষেত্রে হচ্ছে প্রযোজ্য। এবার হচ্ছে ঐক্যশ্রী স্কলারশিপ, এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট দেয়। তার যে ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল মাইনরিটিস ডিপার্টমেন্ট অ্যান্ড ফিনান্স কর্পোরেশন, WBMDFC। হ্যাঁ এটা হচ্ছে মাইনরিটিস মাইনরিটিস যে ছেলেমেয়েরা আছে সংখ্যালঘু সম্প্রদায়ের, হ্যাঁ তারাই এই ধরনের স্কলারশিপটা পায়। এর আবার অনেকগুলো ভাগ আছে। প্রিমেট্রিকটা 9-10-এর জন্য। আমাদের কলেজের ক্ষেত্রে আমরা যদি আলোচনা করি, আমাদের প্রিমেট্রিকটা প্রযোজ্য নয়। পোস্ট মেট্রিক এটা হতে পারে একটা। WB মেরিট কাম মিনস স্কলারশিপ এটা একটা হতে পারে। WB ট্যালেন্ট সাপোর্ট স্কলারশিপ এটাও একটা আছে। আর SBCM স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ আছে। হ্যাঁ এই স্কলারশিপটা কি না, মাইনরিটি স্টুডেন্ট ফ্রম ক্লাস 1 টু PhD, ক্লাস 1 থেকে শুরু করে PhD পর্যন্ত এগুলো হচ্ছে দেয়। আচ্ছা কিছু কিছু ক্রাইটেরিয়া আছে। কি কি ক্রাইটেরিয়া আছে? ডোমিসাইল অফ ওয়েস্ট বেঙ্গল, এটা পশ্চিমবঙ্গের হচ্ছে বাসিন্দা হতে হবে। পশ্চিমবঙ্গের বাইরে ছেলেমেয়েরা এই স্কলারশিপ পাবে না, কেন পশ্চিমবঙ্গের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। নট লেস দেন 50% মার্কস, 50% 50% মার্কসের হচ্ছে উপরে পেতে হবে।
কোন পরীক্ষা মানে কোয়ালিফাইং এক্সাম। যদি কেউ ফার্স্ট সেমিস্টার পড়ে তাহলে তার এইচএস এর ক্ষেত্রে 50% মার্কস তাকে পেতে হবে। আচ্ছা, 50% নিচে হলে সেই স্কলারশিপের জন্য প্রযোজ্য নয়। অ্যানুয়াল ফ্যামিলি ইনকামটা কত হবে? লেস দেন 2 লাখ, 2 লাখ টাকার নিচে হতে হবে। যে তার হচ্ছে বার্ষিক ইনকামটা হচ্ছে পরিবারের ইনকামটা হচ্ছে বছরে 2 লাখ টাকার কম হতে হবে, তাহলে সেই স্কলারশিপটা জন্য অ্যাপ্লাই করতে পারবে। আর কি কি কোর্স হতে হবে? হায়ার সেকেন্ডারিতে পড়লে পাবে, আইটিআই, ডিপ্লোমা কোর্সে পড়লেও পাবে, ইউজি, আন্ডার গ্রাজুয়েট কোর্স, পিজি, পোস্ট গ্রাজুয়েট, এমফিল, বিএড, পিএইচডি, এই ধরনের কোর্সগুলোর ক্ষেত্রে যখন সে পড়াশোনা করবে তাহলে সেই ধরনের স্কলারশিপ সে পাবে। তবে বিভিন্ন ক্ষেত্রে কেউ যদি এইচএসে পড়ে তার স্কলারশিপের অ্যামাউন্টটা কম আছে, যে ইউজিতে পড়ছে তার একটু বেশি, পিজিতে যে পড়ছে তার একটু বেশি, যে আবার ডে স্কলার আবার এটা আবার দু ধরনের ভাগ আছে, একটা ডে স্কলার আর একটা হচ্ছে হোস্টেলার। ডে স্কলাররা যারা হোস্টেলে থাকে না তারা কম পাবে, হোস্টেলাররা বেশি পাবে। সব স্কলারশিপের এইগুলোতে ভাগ আছে, তো কন্যাশ্রীতে এই তো ধরনের কোনো ভাগ নেই। এবার ডব্লিউ ট্যালেন্ট সাপোর্ট স্কলারশিপ, এটাতে কি লেস দেন 50% মার্কস। এটা কি হবে? অ্যাডমিশন ইন ক্লাস 11 টু পিএইচডি, এই প্রফেশনাল কোর্স আর টেকনিক্যাল কোর্সগুলো ছাড়া মানে হচ্ছে এটা জেনারেল লাইনে যারা পড়াশোনা করছে ক্লাস 11 থেকে পিএইচডি পর্যন্ত তারা পাবে। শুধু প্রফেশনাল কোর্সগুলো বা টেকনিক্যাল কোর্সগুলো যেমন আইটিআই, পলিটেকনিক, এই ধরনের কোর্সগুলোতে এই স্কলারশিপটা এটা দেওয়া হয় না। এরপর হচ্ছে এসবিএম, পিএম স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স, হ্যাঁ, অ্যাটলিস্ট 75% মার্কস ইন এইচএস, হায়ার সেকেন্ডারিতে 75% পেতে হবে। তবে এটা আগে 75 ছিল, এখন এটা 60-তে নিয়ে চলে আসা হয়েছে। হ্যাঁ, অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম উইদিন 2.5 লাখ, মানে 2.5 লাখের মধ্যে হতে হবে, দিলেই এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপটা পাবে। আচ্ছা, এর অ্যাপ্লিকেশন প্রসিডিউর কি? এটা ওয়েবসাইটে তোমরা সবাই সরাসরি চলে যাবে, www.wbmdfcscholarship.gov.in। হ্যাঁ, তারপর সেখানে রেজিস্ট্রেশন করবে, স্টুডেন্ট রেজিস্ট্রেশন বা নিউ রেজিস্ট্রেশন, ইনস্টিটিউশনের ডিটেলস দেবে। হ্যাঁ, এর আগের পরীক্ষায় কত পেয়েছো, লাস্ট এক্সামে সেখানে পার্সেন্টেজ মার্কস লিখবে। অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, একটা ইনকাম সার্টিফিকেট নিয়ে নেবে কম্পিটেন্ট অথরিটি থেকে, বিডিও থেকে বা এসডিও থেকে বা পঞ্চায়েত থেকে একটা ইনকাম সার্টিফিকেট নেবে। তারপরে তোমার আইডি পাসওয়ার্ড জেনারেট হবে, দিয়ে আবার তুমি লগ ইন করবে নিজের পোর্টালে, সেখানে বেসিক ইনফরমেশন দেবে, একাডেমিক ডিটেলস, কোন ক্লাসে পড়ো টড়ো, হ্যাঁ, তারপর ব্যাংকের ডিটেলস গুলো দেবে, ব্যাংক আইএফএসসি কোড, অ্যাকাউন্ট নাম্বার, ব্রাঞ্চ কোড, এইসব জিনিসগুলো দেবে। তারপরে একটা প্রিন্ট আউট নেবে, প্রিন্ট আউট নিয়ে তুমি তোমার নির্দিষ্ট প্রতিষ্ঠানে যেখানে তুমি পড়াশোনা করো তুমি তোমার কলেজে এসে জমা দেবে, দিয়ে তারপরে হচ্ছে কলেজ থেকে আমরা এগুলো ভেরিফাই করবো। এসেনশিয়াল ডকুমেন্টস, কি কি ডকুমেন্টস গুলো লাগবে? এই ডকুমেন্টস গুলো প্রায় মোর অর লেস সব স্কলারশিপের ক্ষেত্রে প্রযোজ্য। পাসপোর্ট সাইজ ফটো লাগবে তোমার, ফটোকপি বার্থ সার্টিফিকেট আর অ্যাডমিট কার্ড দিলেও চলবে। ইনকাম সার্টিফিকেট ফ্রম কম্পিটেন্ট অথরিটি, হ্যাঁ, পঞ্চায়েত থেকে বা বিডিও বা এসডিও বা গ্রুপে গেজেটেড অফিসার, এমএলএ, এমপি, যেখান থেকে কিছু নিতে পারো। ফটোকপি মার্কশিট অফ প্রিভিয়াস ইয়ার, আগের বছরের মার্কশিটের জেরক্সটা লাগবে, যে পরীক্ষা তুমি পাস করেছো। ওই বললাম কেউ হয়তো সেকেন্ড সেমিস্টার পড়ো, তাহলে তার ফার্স্ট সেমের হচ্ছে মার্কশিটের জেরক্স লাগবে। ফটোকপি অ্যাডমিশন রিসিপ্ট, তুমি যে ভর্তি হয়েছো সেই হচ্ছে ভর্তি রসিদটা লাগবে। ফটোকপি ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, তোমার ব্যাংকের ফার্স্ট পেজের জেরক্স, যেন আমরা দিই, যেখানে অ্যাকাউন্ট নাম্বার থাকবে, আইএফএসসি কোড ফোড, এই ব্যাপারগুলো থাকবে। ফটোকপি আধার কার্ডের জেরক্স লাগবে। এগুলো নিয়ে হচ্ছে তোমার কাছে অ্যাপ্লাই করার সময় এগুলো তোমার কাছে রাখতে হবে। যখন যেটা ডকুমেন্টস আপলোড করতে বলো সেগুলো আপলোড করে দেবে, আর এগুলোকে জেরক্স করে ফর্মটা প্রিন্ট আউট নেবে, অ্যাপ্লিকেশন ফর্মটা, মানে যে স্কলারশিপ অ্যাপ্লাই করার পর সেই ফর্মটা প্রিন্ট আউট নিয়ে কলেজে সব জমা দেবে। এবার হচ্ছে ওএসসি স্কলারশিপ, এটা প্রি মেট্রিক পোস্ট মেট্রিক দুটোই এর ভাগ আছে। তো আমাদের কলেজের ক্ষেত্রে তো পোস্ট মেট্রিকটাই হবে। এটা এসসি, এসটি, ওবিসি যারা তারাই পায়। এবার এটাতে জেনারেলের সুবিধা নেই ওএসসি স্কলারশিপে। এবার হায়ার সেকেন্ডারি, ইউজি, পিজি, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, বিএড, এমএড, পিটিটিআই কোর্স যারা করছে, পিটিটিআই ট্রেনিং, ডিপ্লোমা, এলএলবি, ফার্মাসি নিয়ে যারা পড়ছে, নার্সিং যারা করছে, পলিটেকনিক বা আইটিআই যারা পড়ছে, তারা সবাই এই ধরনের স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবে। সবাই বলতে যারা হচ্ছে এসসি, এসটি, ওবিসি এই ক্যাটাগরির মধ্যে পড়ছে।
ওয়েবসাইট থেকে oasis.gov.in। অ্যানুয়াল ইনকাম কিন্তু রুপিস 2.5 লাখ পার এনাম, 2.5 লাখ টাকা বা তার কম কম হতে হবে। ফর ওবিসি রুপিস 1 লাখ। আচ্ছা, মানে ওবিসি এর ক্ষেত্রে হচ্ছে 1 লাখ টাকা বা 1 লাখ টাকার কম হতে হবে, 1 লাখের বেশি হলে ওবিসিটা পাবে না। আর এসসি এসটি যারা আছে তাদের 2.5 লাখ টাকা বা 2.5 লাখ টাকার কম হলে তারা স্কলারশিপটা পাবে। ওবিসির ক্ষেত্রে একটু রেস্ট্রিকশন আছে আর কি ইনকামের দিক থেকে। আচ্ছা, এটা লাস্ট ডেটটা প্রবাবলি কালকে ছিল, তারপরে বাড়িয়েছে কিনা এটা দেখে বলতে হবে। আচ্ছা, অ্যাপ্লাই করার পর মানে লাস্ট ডেট বলতে অনলাইন লাস্ট ডেট হচ্ছে গতকাল 31 পরশু দিন 31/12 পর্যন্ত লাস্ট ডেট ওরা দিয়েছিল। আচ্ছা, এই স্কলারশিপ অ্যাপ্লাই করার পর তোমাদের কি করতে হবে, এটা প্রিন্ট আউটটা কলেজে নিয়ে আসবে এবং কলেজে সেটা জমা দেবে ফর ফার্দার প্রসেস। আচ্ছা, এই স্কলারশিপের ইউজি যারা এসসি এসটি আছে তারা 6,600 করে পায় এবং ওবিসিরা হচ্ছে 4,200, বছরে 4,200 করে স্কলারশিপ হিসাবে পায়। এবারে বলেছি স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিল স্কলারশিপ। এটা ওয়েবসাইটে কিনে svmcm.wbhed.gov.in। এটা হলো 75% মার্কস ছিল এইচএস এক্সাম, মানে প্রিভিয়াস ইয়ারে 75% মার্কস ছিল, মানে কোয়ালিফাইং মার্কস দরকার ছিল, কিন্তু এটা কমিয়ে এখন 60% করা হয়েছে। আচ্ছা, লাস্ট ডেট প্রবাবলি হচ্ছে জানুয়ারি 2022 এর মধ্যে, এখনো লাস্ট ডেট ঘোষণা করেনি, তবে হয়তো জানুয়ারি 2022 এর মধ্যে, মানে এখন অ্যাপ্লাই করা এটা যাচ্ছে আর কি। ইনকাম সার্টিফিকেট লাগবে ফ্রম বিডিও এসডিও ডিএম, হ্যাঁ, বা এমএলএ, এমপি যাই হোক না কেন, সেটা ইনকামটা কত হতে হবে, 2.5 লাখ টাকার কম হতে হবে, 2,50,000 কম হতে হবে। আচ্ছা, যে সমস্ত ডকুমেন্টস গুলো তোমার লাগবে সেইগুলো তোমরা কি করতে হবে, ধরো আধার কার্ড, মার্কশিট বা ব্যাংকের পাসবুকের যে জেরক্স বা ইনকাম সার্টিফিকেট, সেগুলো পিডিএফ ফরম্যাট বানিয়ে নিতে হবে, পিডিএফ ফরম্যাটে এগুলোকে আপলোড করতে হবে। আচ্ছা, এটা স্কলারশিপ অ্যামাউন্টটা কত, ইউজি সায়েন্স এন্ড যেগুলো হচ্ছে তোমার হচ্ছে প্রফেশনাল কোর্স আছে, ঠিক আছে, যেমন ধরো বিসিএ, হ্যাঁ, সায়েন্সের প্রফেশনাল কোর্স, বিটেক, বিএসসি, প্যারামেডিক্যাল, হসপিটাল ম্যানেজমেন্টে যারা পড়ছে, হ্যাঁ, কম্পিউটার সায়েন্স নিয়ে যারা পড়ছে তারা হচ্ছে 18,000 টাকা করে পাবে পার ইয়ার, বছরে। আর যেটা ইউজি আর্টস আর কমার্স, আন্ডার গ্রাজুয়েট আর্টস এবং কমার্সের ছাত্রছাত্রীরা এটা হচ্ছে 12,000 টাকা পাবে, এটা হচ্ছে বছরে। আচ্ছা, এটাতে তোমরা যে রেজিস্ট্রেশন করবে সেটা হচ্ছে 15 ডিজিটের একটা আইডি অটো জেনারেট হবে। 15 ডিজিটের পাসওয়ার্ডটা তোমাকে সেট করে নিতে হবে এবং সেই আইডিটা ইমেল তোমার কাছে নির্দিষ্ট ইমেলে চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, এবারে এখানে একটা ব্যাপার আছে, যদি কেউ ধরো 2020-তে এইচএস পাস করেছে অথচ সে কলেজে হয়তো ভর্তি হয়নি, 21-এ ভর্তি হয়েছে, তার কারণ ভর্তির ক্ষেত্রে তো 3 বছর রিল্যাক্সেশন আছে। ধরো 2021-এ তোমরা ভর্তি হয়েছে, তো তাহলে 19, 20, 21 এই 3 বছরের মধ্যে যারা এইচএস পাস করেছে তারাই ভর্তি হতে পারবে। ধরো কেউ 2020-তে এইচএস পাস করেছে কিন্তু সে কলেজে ভর্তি হয়নি, ভর্তি হলো 2021-এ ভর্তি হলো, তাহলে সে 21-এ অ্যাপ্লাই করবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য। তখন তার ক্ষেত্রে সে লাস্ট কোয়ালিফাইং এক্সামটা সে যখন সিলেক্ট করবে তখন তাকে তো 2020 লিখতে হবে, তখন তাকে একটা ভ্যালিড রিজন দিতে হবে কেন সে 2020-তে অ্যাপ্লাই করেনি। আচ্ছা, এরপরে আমি চলে যাচ্ছি যে নবান্ন স্কলারশিপ। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার রিলিফ ফান্ড স্কলারশিপ, এখান থেকে দেওয়া হয়, ঠিক আছে। এটা হচ্ছে সম্পূর্ণ অফলাইন প্রসেস, মানে ফর্ম প্রিন্ট আউট করে তোমাকে হচ্ছে ডকুমেন্টসগুলো দিয়ে তোমাকে সাবমিট করতে হবে, হ্যাঁ, এবং তার অ্যাড্রেসও আছে। এটা কি করতে, অ্যাপ্লিকেশন প্লেন পেপারে তোমাকে অ্যাপ্লিকেশনটা করতে হবে, কি কারণে তুমি স্কলারশিপটা পেতে চাইছো বা কি কারণে অ্যাপ্লাই করছো, তোমার অসুবিধার কথা উল্লেখ করে তোমাকে একটা অ্যাপ্লিকেশন করতে হবে। এটা অল নেসেসারি ডকুমেন্টস, সমস্ত নেসেসারি ডকুমেন্টস তোমাকে অ্যাটাচ করে সঙ্গে লাগিয়ে সেন্ড ইট টু, তুমি বাই পোস্টে যদি পাঠিয়ে দাও তাহলে তোমাকে অ্যাড্রেসে পাঠাতে হবে টু দ্য অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি চিফ মিনিস্টার্স অফিস, নবান্ন, হ্যাঁ, 325 শরৎ চ্যাটার্জি রোড, হাওড়া 711102, অথবা কেউ গিয়ে ফিজিক্যালি জমা দিতে পারো। সব আমার হাতে নাতে একদম
জমা দিয়ে আসতে পারো। এটাতে কি কন্ডিশন আছে বা কি কি ক্রাইটেরিয়া, 50% মার্কস ইন এইচএস। এইচএস এ গেছে 60% পেতে হবে, তাহলে এইচএস এর মার্কশিটটা তোমাকে দিতেই হচ্ছে। অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম লেস দেন 60,000 টাকা, 60,000 টাকার কম হতে হবে, তাহলে তোমাকে একটা ইনকাম সার্টিফিকেট দিতে হবে। ঠিক আছে, এই যে নিচে লেখা আছে দেখো, ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট ফ্রম বিডিও, এসডিও, ডিএম, গ্রুপে অফিসার, গ্রুপে গভর্নমেন্ট অফিসার, এনাদের থেকে হচ্ছে তোমাকে ইনকাম সার্টিফিকেট নিতে হবে। এটা পঞ্চায়েত থেকে ইনকাম সার্টিফিকেট নিলে হয়তো ওরা মানবে না, তাহলে একটা ইনকাম সার্টিফিকেট তোমাকে দিতে হবে, এইচএস এর মার্কশিট দিতে হবে। আচ্ছা, রেকমেন্ডেশন ফ্রম এমপি বা এমএলএ, এমএলএ বা এমপি থেকে তুমি যদি রেকমেন্ডেশন পাও তাহলে এটা খুব সুবিধা হয় বা ভালো হয়। ফটোকপি অ্যাটেস্টেড বাই গ্রুপে গেজেটেড অফিসার, তুমি যে ডকুমেন্টস গুলো দিচ্ছ, ধরো মাধ্যমিকের অ্যাডমিট দেবে, আধার কার্ড দেবে, হ্যাঁ, বা যে সমস্ত ডকুমেন্টস গুলো তুমি দেবে সেগুলো হচ্ছে জেরক্স গুলো হচ্ছে তোমার গ্রুপে গেজেটেড অফিসারকে দিয়ে সিগনেচার করে নিলে হবে। এই স্কলারশিপের অ্যামাউন্ট হচ্ছে ₹10,000 পার ইয়ার, বছরে তোমাকে হচ্ছে 10,000 টাকা করে দেবে। তবে এই স্কলারশিপে একটা কন্ডিশন আছে, সেন্ট্রাল বা স্টেটের অন্য কোনো স্কলারশিপ পাওয়া চলবে না। সেন্ট্রাল বা স্টেটের অন্য কোনো স্কলারশিপ এখানে পাওয়া চলবে না। এটা হচ্ছে নবান্ন স্কলারশিপের একটা ক্রাইটেরিয়া। আচ্ছা, আরেক ধরনের স্কলারশিপ এখানে রয়ে গেছে, যদিও আমাদের এটা পশ্চিমবঙ্গ সরকার দেয় না, তাই আমাদের আমাদের এই প্রোগ্রামের ওটা কর্মসূচিতে নেই, যদিও কিন্তু এটা আলোচনা করা যেতে পারে। সেটা হচ্ছে ন্যাশনাল স্কলারশিপ। সেটাও একই, এই যে সমস্ত ডকুমেন্টস গুলো তোমাদের আমি বললাম সেগুলোই লাগবে, এবং একইভাবে অ্যাপ্লাই করতে হবে, অনলাইন অ্যাপ্লাই করতে হবে, আর তার হার্ড কপি নিয়ে এবং প্রয়োজনীয় যে ডকুমেন্টস গুলো বললাম সেগুলো নিয়ে তোমরা কলেজে এসে জমা দেবে, দিলে আমরা হচ্ছে সেটা ভেরিফাই করতে পারবো। ঠিক আছে, একটা স্টেটের একটা সেন্ট্রালের, এটা হচ্ছে নিয়ম যে একটা মানে দুটো স্কলারশিপ তুমি ম্যাক্সিমাম পেতে পারো, একটা স্টেটের একটা হচ্ছে সেন্ট্রাল। এই হলো আমার স্কলারশিপ রিলেটেড ম্যাটারগুলো। এরপরে আমি চলে যাচ্ছি স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম। এটাও স্টুডেন্ট ওয়েলফেয়ারের মধ্যে পড়ে। এই ক্রেডিট কার্ডের ব্যাপারটাতে চলে যাচ্ছি। এই ক্রেডিট কার্ড, স্টুডেন্ট ক্রেডিট কার্ড কি না, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক যে পদক্ষেপ এবং মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ছাত্রছাত্রীদের ভবিষ্যতে মানে উচ্চশিক্ষার ক্ষেত্রে ব্যাংক থেকে লোন নেওয়ার একটা ব্যবস্থা করা হয়েছে। তো সেটা কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কার থ্রু দিয়ে যেতে হবে, কোন ভায়া দিয়ে কিভাবে যেতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে, হ্যাঁ, এবং তার অ্যাপ্লিকেশন প্রসিডিওরটা কি, হ্যাঁ, সেগুলো আমরা জানবো। স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম, ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম। ক্রেডিট কার্ডটা কি জিনিস? এটা একটা ফিজিক্যালি প্লাস্টিক কার্ড, যেমন ধরো এটিএম কার্ড বা ডেবিট কার্ড যেমন দেখেছো, ইস্যুড বাই দ্য ব্যাংক। এটা ব্যাংক এটাকে ইস্যু করবে এবং সেই স্টুডেন্টকে বা সেই হোল্ডারকে, ক্রেডিট কার্ড হোল্ডারকে দিয়ে দেবে, so that he or she can avail specific financial services on credit up to a specific amount on some specific rate of interest upon executing an appropriate loan agreement. তাকে ব্যাংকের সঙ্গে একটা এগ্রিমেন্ট করে নিতে হবে, চুক্তি করে নিতে হবে, আমাদের সেই কার্ডের ভিত্তিতে সে হচ্ছে লোন অ্যামাউন্টটা পাবে, অর্থাৎ একটা নির্দিষ্ট রেট অফ ইন্টারেস্ট, একটা সুদ থাকবে, সুদের হার থাকবে। যদিও এই যে ক্রেডিট কার্ডের কথা আমরা বলছি সেখানে এই সুদটা হচ্ছে সরল সুদে আছে, নট কম্পাউন্ড সুদ, চক্রাকার সুদ নয়, এটা হচ্ছে সরল সুদের হারে এই হচ্ছে লোনটা মানে ইন্টারেস্টটা কাউন্ট করা হবে। কোন কোন ব্যাংক কার্ডগুলো দেওয়ার জন্য প্রস্তুত আছে, কোন কোন ব্যাংকগুলোকে অ্যাসাইন করা হয়েছে? স্টেট কোঅপারেটিভ ব্যাংক or central cooperative banks, district central cooperative banks or any other public and private sector banks shall be authorized to issue the credit card and sanction loans under SCC scheme. এই ধরনের যে ব্যাংকগুলো রয়েছে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো আছে, কোঅপারেটিভ ব্যাংকগুলো আছে, হ্যাঁ, পাবলিক ব্যাংক, প্রাইভেট সেক্টর ব্যাংকগুলো আছে, তারা হচ্ছে ক্রেডিট কার্ড ইস্যু করবে এবং সেই ক্রেডিট ইস্যুর মাধ্যমে অ্যাকচুয়ালি ছাত্রছাত্রীরা সেই লোনটা পাবে। প্রথমে কি করতে হবে? স্টুডেন্টকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন পার্টে তার যা কিছু আছে, বেসিক ডিটেলস, একাডেমিক ডিটেলস, ব্যাংক ডিটেলস, ফটো, আইডি, সিগনেচার, হ্যাঁ, এগুলো আমি ধীরে ধীরে বলছি। এগুলো প্রথমে স্টুডেন্ট রেজিস্ট্রেশন করে লোনের জন্য সে অ্যাপ্লাই করলো। এবং খেয়াল রাখতে হবে, প্রথমে আমি যেহেতু স্কলারশিপের কথা বললাম, সেখানে লোন অ্যাপ্লাই করতে গেলে কিন্তু মানে তোমাদেরকে লিখতে হবে যে তোমরা কোনো স্কলারশিপ পেয়েছো কিনা, সে অ্যামাউন্টটা কিন্তু উল্লেখ করতে হবে।
এই জিনিসটা তোমরা খেয়াল রাখবে। আচ্ছা, এবারে তোমরা রেজিস্ট্রেশন করার পর বা লোনটা অ্যাপ্লাই করার পর সেটা কলেজ এন্ডে বা ইনস্টিটিউশন এন্ডে চলে আসবে। সেখানে আমরা ভেরিফাই করব। আমি যেমন নোডাল অফিসার আছেন, সীতা ম্যাডাম আছে, হেল্প ডেস্ক অফিসার, আমাদের ওয়াইসি স্যার আছেন, আমরা বা কলেজের অন্যান্য স্যাররা আছেন, আমরা সবাই ভেরিফাই করব যে তুমি আমাদের কলেজের স্টুডেন্ট কিনা, লোনটা তোমার প্রকৃতপক্ষে দরকার কিনা, তুমি কতটা অ্যামাউন্ট লিখেছো, সেগুলো আমরা সব ভেরিফাই করে সেটা আমরা পাঠিয়ে দেবো হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট। এবার হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট, উচ্চশিক্ষা দপ্তর কি করবে, সেটাকে ভেরিফাই করে ব্যাংকে পাঠিয়ে দেবে। ব্যাংক তখন কি করবে, ক্রেডিট কার্ড ইস্যু করবে কাকে, সেই ছাত্র বা ছাত্রীটিকে, হ্যাঁ, এবং তার সঙ্গে এগ্রিমেন্ট চুক্তি করে নেবে, তাকে ব্যাংক ডাকে ডেকে পাঠাবে। আচ্ছা, কি কি ক্রাইটেরিয়া আছে এই যে ক্রেডিট কার্ডটা যে ব্যাংক ছাত্রছাত্রীদের দেবে তাদের পড়াশোনার জন্য বা যে লোন দেবে তার কি কি ক্রাইটেরিয়া আছে? রেসিডেন্টস অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাট লিস্ট ফর লাস্ট 10 ইয়ার্স, মানে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, গত 10 বছর ধরে তাকে পশ্চিমবঙ্গের মধ্যে থাকতে হবে, পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। পশ্চিমবঙ্গে থাকতে হবে না, পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। কেউ তো পশ্চিমবঙ্গের বাইরে অন্য কোনো স্টেটে আছে, তাও সে পাবে, বা অন্য কোনো স্টেটে পড়াশোনা করতে গেছে। পার্সুইং সেকেন্ডারি, একদম 9-10 থেকে হায়ার সেকেন্ডারি, 11-12, মাদ্রাসা এডুকেশন, ইউজি, পিজি, আন্ডার গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট লেভেল, প্রফেশনাল ডিগ্রি, হ্যাঁ, সেগুলো করলেও পাবে। ডক্টরাল, পোস্ট ডক্টরাল, এই সমস্ত ডিগ্রি করলে সে লোনটা পাবে। ফর স্টাডি ইনসাইড এন্ড আউটসাইড ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের মধ্যে পড়লেও হবে, পশ্চিমবঙ্গের বাইরে পড়াশোনা করলেও হবে, এবং অলসো আউটসাইড ইন্ডিয়া, ইন্ডিয়ার বাইরে পড়াশোনা করলেও হবে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমি যেন পশ্চিমবঙ্গের বাসিন্দা হই। পশ্চিমবঙ্গের বাইরের বাসিন্দা মানে অন্য স্টেটের বা অন্য রাজ্যের লোক হলে আমি লোনটা পাবো না। স্টুডেন্ট ক্যান অ্যাপ্লাই এনি টাইম ডিউরিং দ্য টিনেচার অফ দ্য কোর্স, কোর্স চলাকালীন। কারো হচ্ছে 3 বছরের কোর্স, কেউ 1.5 বছরের মাথায় লোনের জন্য অ্যাপ্লাই করলো, তাতেও পাবে সে। কেউ 6 মাসের মাথায় অ্যাপ্লাই করলো, তাতেও পাবে, যখন খুশি অ্যাপ্লাই করতো। ম্যাক্সিমাম এজ লিভ 40 ইয়ার্স, সেই স্টুডেন্টের বয়স 40-এর বেশি হওয়া চলবে না। উই শুড কিপ ইন মাইন্ড, আমাদের কি কি জিনিসগুলো মাথায় রাখতে হবে লোনটা অ্যাপ্লাই করার সময়। দ্য এসটিসি কার্ড ইজ নট ট্রান্সফারেবল, এটা ট্রান্সফারেবল নয় যে আমার স্টুডেন্ট ক্রেডিট কার্ডটা আছে, আমার এটা লাগবে না, আমি আমার ভাইকে বা বোনকে দিদিকে দিয়ে দিলাম, সেটা কিন্তু হবে না। যে লোন নেবে, যে লোনের জন্য অ্যাপ্লাই করবে, পার্টিকুলারলি তার নামেই কার্ডটা ইস্যু হবে, সেই কার্ডটা অন্য কাউকে দেওয়া যাবে না। ইফ ড্যামেজ দেন কন্ট্যাক্ট টু দ্য ব্যাংক, কার্ডটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় তাহলে তোমরা সবাই ব্যাংকে যোগাযোগ করবে। ইফ লস্ট, যদি হারিয়ে যায়, দেন লজ এফআইআর অ্যাট লোকাল পুলিশ স্টেশন, হ্যাঁ, স্থানীয় থানায় গিয়ে তোমরা ডায়েরি করবে, সেই ডায়েরি কপি নিয়ে গিয়ে ব্যাংকে যোগাযোগ করবে। নো ইনকাম সিলিং, এখানে কোনো ইনকামের কোনো বেরিয়ার নেই, কোনো ইনকামের আপার লিমিট লোয়ার লিমিট কিছু নেই। ইনকামটা ইম্পর্টেন্ট নয় এখানে, মানে অ্যানুয়াল ফ্যামিলি ইনকামটা কোনো ইম্পর্টেন্ট নয়। নো নিড টু সাবমিট হার্ড কপি, এখানে কোনো হার্ড কপি তোমাদের হচ্ছে জমা দেওয়ার কোনো দরকার নেই, সফট কপি অর্থাৎ অনলাইনে অ্যাপ্লাই করলেই হবে। নো নিড টু অবটেন এনওসি ফ্রম ইনস্টিটিউশন, তোমরা যে ইনস্টিটিউশন, যে শিক্ষা প্রতিষ্ঠানে তোমরা পড়ো সেখান থেকে কোনো নো অবজেকশন সার্টিফিকেট নেওয়ার কোনো দরকার নেই। ইনস্টিটিউশন অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান নিজেরাই তারা ভেরিফাই করে নেবে যে ওই ছাত্র বা ছাত্রীটা আমাদের কলেজের স্টুডেন্ট কিনা, সে আদৌ পড়ে কিনা, দিয়ে ভেরিফাই করে আমরা ফরওয়ার্ড করে দেবো। নো নিড টু ফার্নিশ দ্য কপি অফ ডোমিসাইল সার্টিফিকেট অ্যান্ড কাস্ট সার্টিফিকেট, এখানে তোমার কোনো ডোমিসাইল সার্টিফিকেট অর্থাৎ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তোমার দরকার লাগবে না, এবং কাস্ট সার্টিফিকেট এখানে ইম্পর্টেন্ট নয়। এসসি, এসটি, ওবিসি, জেনারেল যাই খুশি হোক না কেন, তোমরা সবাই এই লোনটা পাওয়ার যোগ্য। নো মার্কস পার্সেন্টেজ ক্রাইটেরিয়া ফর অ্যাপ্লাইং ইন দ্য স্কিম, এখানে কোনো মার্কস পার্সেন্টেজের কোনো দরকার নেই। কেউ 30% পেয়েছে, কেউ 60 পেয়েছে, কেউ 90 পেয়েছে, সবাই লোন পেতে। ইউ ক্যান সারেন্ডার টু দ্য ক্রেডিট কার্ড টু দ্য লেন্ডিং ব্যাংক ইফ ইউ সো ডিজায়ার, তোমরা কার্ডটা পাওয়ার পর কেউ হয়তো লোন নিল, তারপরে ভাবলো যে আমি এই কার্ডটা আমি রাখবো না ব্যাংকে, সেটা সে ব্যাংকে গিয়ে কথা বলতে পারে, ব্যাংকে ফেরত দিতে পারে। ব্যাংক তার ক্রাইটেরিয়া হচ্ছে মেনটেন করে নেবে, তার সঙ্গে কথা বলে নেবে। এসেনশিয়াল ডকুমেন্টস, কি কি ডকুমেন্টস লাগবে তোমরা যখন অ্যাপ্লাই করবে, ওই যে বললাম প্রথমে রেজিস্ট্রেশন করার সময় বা লোনটা অ্যাপ্লাই করার সময় কি কি ডকুমেন্টস লাগবে। কালার ফটোগ্রাফ অফ দ্য অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড কো অ্যাপ্লিক্যান্ট, কো অ্যাপ্লিক্যান্ট আর কো বড়। কো অ্যাপ্লিক্যান্ট কি, ধর অ্যাপ্লিক্যান্ট সেই শিক্ষার্থী, ছাত্রছাত্রী, তার কো অ্যাপ্লিক্যান্ট তার মা বাবা বা কো বড়। যদি মা বাবা না থাকে তাহলে অন্য কোনো আইনি অভিভাবক, সেটা 20 কেবি থেকে 50 কেবির মধ্যে ফটোটা থাকবে, দুজনেরই ফটো লাগবে। স্টুডেন্ট অ্যাপ্লাই করলো তার ফটো, তার মা বা বাবার ফটো, সিগনেচার অফ দ্য স্টুডেন্ট অ্যান্ড কো বরোয়ার অর গার্ডিয়ান, দুজনেরই সিগনেচার লাগবে। 10 কেবি থেকে 10 কেবি থেকে 50 কেবির মধ্যে সিগনেচারের সাইজটা হবে। স্টুডেন্ট ছাত্র বা ছাত্রীটিরও লাগবে, তার মা বা বাবার লাগবে, মা বা বাবা যে কোনো। স্টুডেন্ট আধার কার্ড, তার আধার কার্ড লাগবে।
If no other card, then students class 10 board registration certificate. যদি ছাত্রছাত্রীর আধার কার্ড ইস্যু হয়নি বা আধার কার্ডটা সে এখনো পায়নি বা করেনি, তাহলে সে ক্লাস 10 যে পাস করেছে, হ্যাঁ, সে বোর্ডে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা তোমাদের কাছে দিতে হবে। গার্ডিয়ানস অ্যাড্রেস প্রুফ হিসেবে ভোটার কার্ড, পাসপোর্ট, ওয়াটার বিল, কারেন্ট বিল বা যে জিনিসগুলো আছে, সেগুলো হচ্ছে অ্যাড্রেস প্রুফ হিসেবে গার্ডিয়ান দিতেই পারে। অ্যাডমিশন রিসিপ্ট, তো শিক্ষার্থী যে সেমিস্টারে ভর্তি হয়েছে বা যে ক্লাসে পড়ে সেই সেমিস্টারের অ্যাডমিশন রিসিপ্ট দিতে হবে। হ্যাঁ, এগুলো হচ্ছে তোমাকে আপলোড করতে হবে আর কি। ডকুমেন্টসগুলো পিডিএফ ফরম্যাটে, সব খেয়াল রাখো পিডিএফ ফরম্যাটে বানিয়ে নেবে। প্রত্যেকটা সাইজ দেওয়া আছে। তোমরা ওয়েবসাইটে গেলেও সেখানেও দেখা যাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে, সেখানে বলে দেওয়া আছে। অ্যাপ্লাই করার আগে তুমি দেখে নিতে পারবে। স্টুডেন্ট প্যান কার্ড or undertaking if there is no PAN card, ছাত্র বা ছাত্রীর হচ্ছে প্যান কার্ড লাগবে। হয়তো যদি ছাত্রছাত্রীর প্যান কার্ড না হয়ে থাকে, তাহলে কি হবে, একটা আন্ডারটেকিং একটা ফর্ম আছে, এটা এই আমি দেখাবো পরের স্লাইডেই আছে, সেই ফরম্যাটটা হচ্ছে ফিল আপ করে দিলেই হবে। গার্ডিয়ানস প্যান কার্ড আর আন্ডারটেকিং ইফ দেয়ার ইজ নো প্যান কার্ড, বাবা বা মায়ের প্যান কার্ড লাগবে, যদি প্যান কার্ড না থাকে আরেকটা ফরম্যাট আছে, সেই ফরম্যাটটা ফিল আপ করে দিলেই হবে। রিলেভেন্ট পেজ অফ দ্য ব্রোশিওর বলতে আমরা যেটা কলেজে ভর্তি হওয়ার সময়, মানে কলেজ অ্যাডমিশনের সময় তুমি দেখো ওয়েবসাইটে গিয়ে পেয়ে যাবে আর কি। সেখানে ফিজ স্ট্রাকচার দেওয়া আছে, কোর্স স্ট্রাকচার দেওয়া আছে, ফ্যাকাল্টি ডিটেলস দেওয়া আছে, কলেজের ডিটেলস দেওয়া আছে, হ্যাঁ, সমস্ত বিষয়গুলো তোমাদের দেখা আছে। এটা হচ্ছে আমাদের কলেজের ওয়েবসাইটে গেলে ব্রোশিওরটা পেয়ে যাবে। ওই পেজটাকে প্রিন্ট করে নিলেই হবে, পুরো ব্রোশিওরটা লাগবে না। অনেকগুলো পেজ আছে, সেখানে ওই রিলেভেন্ট পেজ যে পেজটা দরকার সেটা করে নেবে। রিলেভেন্ট পেজ অফ দ্য ব্রোশিওর ডকুমেন্ট ডিটেইনিং কোর্স ফি, টিউশন ফি, যেখানে কোর্স স্ট্রাকচারটা দেওয়া আছে, কত টাকা লাগবে, ভর্তি ফি গুলো দেওয়া আছে, সেটাও পিডিএফ ফরম্যাটে তোমার কাছে আপলোড করতে হবে। ব্যাংক ডিটেলস অফ বোথ স্টুডেন্ট এন্ড কো বরোয়ার, সেই ছাত্র বা ছাত্রীর ব্যাংক ডিটেলস লাগবে ব্যাংকের, আর কো বরোয়ার বাবা বা মা বা আইনি অভিভাবকের ব্যাংক ডিটেলস লাগবে। দুটো ব্যাংক একই না হতে পারে, দেখা যাবে যে ছাত্রের হচ্ছে স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট আছে, মা বা বাবার অ্যাকাউন্ট আছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে, হবে, ঠিক আছে, মোটামুটি দুজনের ব্যাংক ডিটেলস লাগবে। The student needs to upload his progress report card, statement on completion of each semester or year examination. যদি কোনো ছাত্রছাত্রী কেউ ফার্স্ট সেমিস্টার পড়ে, তাহলে তার এইচএস এর মার্কশিটটা আপলোড করতে হবে। কেউ সেকেন্ড সেমিস্টার পড়ে, তার ফার্স্ট সেমিস্টারটা অ্যাপ্লাই করতে হবে, আপলোড করতে হবে। আচ্ছা, এরপর চলে যাও যে প্যান কার্ডে যদি প্যান কার্ড না থাকে, তাহলে যে আন্ডারটেকিং যে ফর্মটা আছে, ফরম্যাট অফ আন্ডারটেকিং, এই যে দ্যাট আই ডট ডট দেওয়া আছে, আন্ডারটেক টু অ্যাপ্লাই ফর প্যান as per the Income Tax Act and to furnish the same before sanction or disbursement of the loan under student credit card scheme. ঠিক আছে, এটা ব্যাংকে তোমাকে হচ্ছে দেখাতে হবে, জমা দিতে হবে, যে এটা স্টেটমেন্টটা দিলে দিলে ওই প্যান কার্ড ব্যাংক তারপর তোমাকে হচ্ছে লোনটা হচ্ছে ইস্যু করবে। রেজিস্ট্রেশন প্রসেস কি আছে না, তোমার হচ্ছে অনেকগুলো ওয়েবসাইট আছে, www.wb.gov.in, এই যে ওয়েবসাইটগুলোতে তোমরা চলে যাবে, বা সিম্পলি গুগলে লিখবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ব্যাস, তাহলে এই ওয়েবসাইটগুলো সব চলে আসবে। প্রথমে অ্যাপ্লিকেন্ট রেজিস্ট্রেশন, যে বললাম রেজিস্ট্রেশন করতে হবে, ফর্ম ফিল আপ করতে হবে, আপলোড সাপোর্টিং ডকুমেন্টস, এগুলো স্টুডেন্ট এন্ডেই চলছে, মানে স্টুডেন্টের কাছে এই ব্যাপারগুলো এখনো আছে, এখনো কলেজের কাছে পৌঁছায়নি। আপলোড সাপোর্টিং ডকুমেন্টস, ওই যে ডকুমেন্টসগুলো বললাম, আধার কার্ড, প্যান কার্ড, বা তোমার এই ক্লাস 10 বোর্ডের রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ক্লাস 12 বা ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, মানে আগের সেমিস্টার পরীক্ষার মার্কশিট, এই সমস্ত ফটো, সিগনেচার, এগুলো আপলোড করতে হবে। দিয়ে অ্যাপ্লিকেশন সাবমিশন, অ্যাপ্লিকেশনটা তুমি সাবমিট করে দিলে, কোথায় চলে যাবে, অ্যাপ্লিকেশন সাবমিটেড টু HOI অর্থাৎ হেড অফ দ্য ইনস্টিটিউশনের কাছে তোমার অ্যাপ্লিকেশন পৌঁছে যাবে। এরপর তোমার আর কিছু করার নেই, এবারে আমরা কলেজ এন্ড থেকে আমরা এটাকে ভেরিফাই করব। অ্যাবাউট লোন, লোনটা যে নেব সেই লোন সম্পর্কে আমরা কিছু জানি, মানে কিভাবে পরিশোধ করতে হবে, কত পার্সেন্ট ইন্টারেস্ট, কবে কিভাবে পাওয়া যাবে। ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ লোন এলিজিবল আন্ডার দ্য স্কিম ইজ রুপিস 10 লাখ এট 4% সিম্পল রেট অফ ইন্টারেস্ট। ম্যাক্সিমাম লোন পাবে তুমি হচ্ছে 10 লাখ টাকা, হ্যাঁ, তার সরল সুদের হার হচ্ছে 4% হচ্ছে তোমাকে রেট অফ ইন্টারেস্ট দিতে হবে। হ্যাঁ, এবারে ম্যাক্সিমাম হচ্ছে 10 লাখ, কেউ 1 লাখ টাকাও নিতে পারে, 50,000 টাকাও নিতে পারে, কেউ হয়তো আজকে 1 লাখ টাকা নিল, তারপরে 6 মাস পর আরো লোনের জন্য দরকার হলো, আবার 1 লাখ নিতে পারে। ম্যাক্সিমাম তুমি 10 লাখ টাকা পাবে, সেটা যে ইনস্টিটিউশন হোক না কেন, তা আমাদের কলেজে হোক, তারপরে তোমরা ইউনিভার্সিটিতে পড়বে বা অন্য কোনো ইনস্টিটিউটে পড়াশোনা করবে, সেখান থেকে বাকিটা নেবে। তবে একটা স্টুডেন্ট ম্যাক্সিমাম 10 লাখ টাকা তার হচ্ছে শিক্ষা জীবনে নিতে পারবে।
আর তাতে রেট অফ ইন্টারেস্ট থাকবে 4%। The bank will lend the amount as per RBI guidelines। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার যে সমস্ত নিয়ম কানুন আইন আছে, নিয়ম কানুন আছে, সেগুলো হচ্ছে ব্যাংক তোমাদেরকে বলে দেবে। ব্যাংক, তার কারণ হচ্ছে ব্যাংক হচ্ছে সেই স্টুডেন্ট অর্থাৎ সেই শিক্ষার্থীকে এবং তার মা বা বাবাকে হচ্ছে ডেকে পাঠাবে, সেখানে হচ্ছে এগ্রিমেন্ট, যে পেপার টেপার আছে সেখানে চুক্তি স্বাক্ষর হবে। আচ্ছা, 70% ইনস্টিটিউশনাল এক্সপেন্সেস কি কি না, কোর্স ফিস, টিউশন ফিস, এক্সামিনেশন ফিস, লাইব্রেরি ফিস, ল্যাবরেটরি ফিস, কস্ট অন ডিপোজিট এটসেট্রা, এগুলো হচ্ছে ইনস্টিটিউশনের খরচ। ইন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি অর প্রফেশনাল ইনস্টিটিউশন, কোচিং ইনস্টিটিউট where the student is enrolled for appearing in entrance examination for admission in medical, engineering, law courses or for appearing in UPSC, PSC, SSC etc. এই যে এই ধরনের কোর্সগুলো বা এই ধরনের এক্সামগুলোতে জন্য যারা অ্যাপ্লাই করবে বা যারা পড়বে, ধরো কেউ পরীক্ষার জন্য হচ্ছে রাইসে ভর্তি হলো, ঠিক আছে, মানে ছোটখাটো যেগুলো হচ্ছে রিনাউন নাম করা নয় সেই কোচিং ক্লাসগুলো বা কোচিং স্টুডেন্টগুলো হবে না, যেগুলো হচ্ছে রিনাউন নাম করা, সেগুলোতেই হবে। যেমন ধরো কেউ রাইসে ভর্তি হলো, সে কম্পিটিটিভ এক্সামের জন্য ইউপিএসসি দেবে বা পিএসসি দেবে বা স্টাফ সিলেকশন কমিশনের কোনো পরীক্ষা দেবে, সেখানে রাইসের খরচ হচ্ছে যা হবে সেখানে 70% খরচ হচ্ছে তারা সেই রাইস মানে সেই সংস্থা পেয়ে যাবে, সে লোন থেকে পেয়ে যাবে। অর্থাৎ স্টুডেন্টকে 70% খরচটা হচ্ছে দিতে হচ্ছে না, বাকি 30% সেই স্টুডেন্টটা কি করবে। বা ধর কেউ কলেজে পড়ে, কলেজে তার খরচ হচ্ছে 10,000 টাকা, 10,000 টাকা 70% মানে 7,000 টাকা তার হচ্ছে কলেজের যদি খরচ হয়, তার 70% টাকা 10,000 টাকা সে লোন নিল, কোনো স্টুডেন্ট 10,000 টাকা লোন নিল, তার কলেজের খরচ 70% 7,000 টাকা, তাহলে 7,000 টাকা কলেজের অ্যাকাউন্টে সেটা সরাসরি চলে আসবে। অর্থাৎ মানে কলেজের পড়াশোনার খরচ যেটা হচ্ছে কোর্স ফিস, টিউশন ফিস, এই যে ফিস গুলো বললাম, সেটা হচ্ছে তাকে সরাসরি পেমেন্ট করতে হচ্ছে না, সেটা হচ্ছে তার লোন থেকেই কলেজে পে হয়ে যাচ্ছে। বাকি 30% টাকাটা স্টুডেন্টের কাছে চলে যাবে। 30% এর মধ্যে কি 20% নন ইনস্টিটিউশনাল এক্সপেন্সেস, লিভিং এক্সপেন্সেস ফর দ্য এন্টায়ার ডিউরেশন অফ দ্য কোর্স। কেউ যদি মেস ভাড়া নিয়ে থাকে, কেউ যদি বাড়ি ভাড়া নিয়ে থাকে, সে লোনে 20% সে খরচ করতে পারে। The rest 10% for purchasing computer, laptop, books, stationery, etc. বাকি যে 10% তাহলে সেই 10% টাকাটা দিয়ে কি করতে পারে, কম্পিউটার কিনতে পারে, ল্যাপটপ, বই টই এগুলো কিনতে পারে। আচ্ছা, এটা বোঝা গেল 70%, 20% প্লাস 10%। আচ্ছা, এরপর আছে মার্জিন মানি। মার্জিন মানি কি, আপ টু রুপিস 4 লাখ পর্যন্ত এর কোনো মার্জিন মানি নেই, তবে আপ টু 4 লাখের উপর আছে 5%। স্কলারশিপ, এটা ব্যাংক হচ্ছে তোমাদের থেকে মানে এটা কন্ডিশনটা বেঁধে দেবে মার্জিন মানি। 5 লাখ টাকা করলে তার মার্জিন মানি হচ্ছে 25,000 টাকা। রিপেমেন্ট উইদিন 15 ইয়ার্স, 15 বছরের মধ্যে তোমাকে 4% সরল সুদে যে মানে হবে সুদ সমেত আসলটা তোমাকে হচ্ছে ফেরত দিতে হবে। সেটা লোন পরিশোধ করার সময় পাবে তুমি 15 বছর। 1% interest concession will be provided to the borrower if the interest is fully serviced during the study period। পড়াশোনার মধ্যে কেউ ধরো কারো 3 বছরের কোর্স, সে যদি 3 বছর, সে যদি চায় আমার 6 সেমিস্টার কমপ্লিট হওয়ার মধ্যেই আমি লোনটা পরিশোধ করে দেবো, তাহলে তাকে 4% দিতে হবে না, তাকে 3% সুদ দিতে হবে। আর কেউ যদি সেটা না করতে পারে, যে আমি লোনটা ধীরে ধীরে 10 বছরের মাথায় শোধ করবো, 11 বছরের মাথায় বা 15 বছরের মাথায়, তাকে কিন্তু 4% ইন্টারেস্টই দিতে হবে। আর কেউ যদি তার পড়াশোনার মধ্যে, তো ডিউরিং দ্য ডিউরেশন অফ দ্য কোর্স, ডিউরিং দ্য কমপ্লিশন অফ দ্য ডিউরেশন অফ কোর্স, মানে সে কোর্সটা কমপ্লিট করার আগেই যদি বা কমপ্লিট করার মধ্যেই সে যদি লোনটা পরিশোধ করে দিতে পারে, তাহলে তাকে 3% সুদে 3% সরল সুদ তাকে লোনটা পরিশোধ করতে হবে। সেটা অবশ্য ব্যাংকের সঙ্গে আমাদের হচ্ছে এটা কথা বলে নিতে হবে। ব্যাংক প্রথমে হচ্ছে হয়তো বা 4% ইন্টারেস্ট ধার্য করলো, তারপরে সেটাকে কমিয়ে দিল। এই হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড বিষয়ে আমার বক্তব্য। At last I convey my deepest sense and thanks to Professor Madhusudan Gorai, the honorable officer in charge of Raniman Government College, and thanks to from my colleagues of Raniman Government College, and thank you for your kind attention. Amar. হ্যাঁ, ধন্যবাদ অধ্যাপক মাননীয় অতনু মাহাতো মহাশয় স্যারকে তার সুন্দর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এবং সাবলীল বক্তব্যের মধ্যে দিয়ে আমাদের স্টুডেন্টদের যে সমস্ত ক্রেডিট কার্ড বা ফেলোশিপ আছে সেগুলিকে তুলে ধরার জন্য। এটা সত্যি বা বাস্তব যে আজ থেকে যদি আমরা কিছুদিন এগিয়ে যাই, বছর 10 বা বছর 15 আগে,
তখন এই ফেলোশিপ বা বিভিন্ন ধরনের যে স্টুডেন্টদের স্কিম তার হয়তো এতটা সচ্ছলতা ছিল না, এবং আরো যদি অতীতে চলে যাই তখন এটা প্রায় দুর্লভ ছিল। শিক্ষার সার্বিক মানোন্নয়নের জন্য বা সকলকে শিক্ষামুখী করে তোলার জন্য এই ধরনের যে স্কিম আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দিয়ে থাকেন, সেগুলিকে স্টুডেন্টদের কাছে আরো সহজ সরল সাবলীলভাবে কাছে এনে দেওয়ার জন্য অতনু স্যারের এই বক্তব্য এবং প্রেজেন্টেশন আমাদের প্রতিটি স্টুডেন্টকে খুব উপকৃত করবে। শুধু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারেরই নয়, তিনি ন্যাশনাল লেভেলেরও বিভিন্ন স্কলারশিপের নিয়ম নীতি, তার সীমাবদ্ধতা, তার অ্যাপ্লিকেশনের প্রয়োগ সমস্ত কিছুই সুন্দরভাবে তুলে ধরলেন। এরপরে আমি আমাদের স্টুডেন্টদেরকে সরাসরি বলবো, তাদের এরপরেও যদি কোনো কৌতূহল থেকে থাকে তারা যেন সাবলীলভাবে সেগুলো চ্যাট বক্সে লিখতে পারেন বা সরাসরি তারা আনমিউট করে জিজ্ঞাসা করুন। আমরা যতটা সম্ভব স্যারকে রিকোয়েস্ট করব যেটা বোঝানোর জন্য। স্টুডেন্টরা এবার তোমরা যদি কোনো কিছু জানার থাকে তোমরা তোমাদের মাইক্রোফোনটি আনমিউট করো এবং সেটি জিজ্ঞাসা করো। স্যার বলছিলাম কি, হ্যালো স্যার, হ্যাঁ হ্যাঁ বলো। স্যার বলছিলাম নবান্ন স্কলারশিপটা ক বছর পাওয়া যায়? ক বছর পাওয়া যায় বলতে দেখো যে স্যার আমি যখন এইচএস দিয়েছিলাম হ্যাঁ তখন করেছিলাম, তারপরে কি বলে এখন তো আমি থার্ড মানে ফিফথ সেমে পড়ছি, আর করা হয়নি। সেটা কি একেবারেই পাবো না আরো এখন অ্যাপ্লাই করতে পারবো? একবারে না, এটা প্রত্যেক বছরের পরীক্ষার পরে পরে অ্যাপ্লাই করা যায়। মানে তুমি এক বছর কমপ্লিট করলে তারপরে বছর আরেকবার তুমি তো ও মানে স্যার মানে না স্যার সেটা বুঝলাম, মানে আমি সেই এইচএস দেওয়ার পর করেছি, মানে ফার্স্ট ইয়ার যখন আমি অ্যাডমিশন হয়েছি তখন পেয়েছি। হ্যাঁ তুমি সেকেন্ড ইয়ারও করতে পারতে, করোনি তাই তো? সেকেন্ড ইয়ার স্যার করা হয়নি, জানা থাকেনি আর কি। থার্ড মানে স্যার ইয়ার এখন যদি অ্যাপ্লাই করে হবে? হ্যাঁ করে দাও। তবে ওরা কিন্তু ও, দেখে ঠিক নেবে আছে। যে তুমি ইয়ে করছো কিনা, অন্য কোনো স্কলারশিপ স্টেটের পাচ্ছ কিনা, তার কারণ বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। স্যার বলুন। স্টেটের একটা পাবে, স্টেটে রাজ্য সরকার একটা পাবে আর কেন্দ্র সরকার একটা পাবে ম্যাক্সিমাম। হ্যাঁ স্যার সেটা তো বুঝলাম, মানে ওটা স্যার আমি একবার করেছিলাম তারপরে আর করা হয়নি, জানতাম না যে বারবার হবে। তুমি টাকা পেয়েছিলে ওটাতে? হ্যাঁ স্যার পেয়েছিলাম। হ্যাঁ তারপর স্যার মানে ওটা আগে সে জানতাম যে একবারেই পাওয়া যায়, তাহলে ওই একবারে অ্যাপ্লাই করেছিলাম স্যার, টাকা পেয়েছিলাম, তারপর আর করা হয়নি। ও আচ্ছা আচ্ছা, না তুমি করে দিতে পারো। ঠিক অনেকে আছে। হাতে নাতে গিয়ে জমা দিয়ে আসে ওটা। হ্যাঁ স্যার আমিও সেই কলকাতাতে গিয়ে জমা দিয়ে এসেছিলাম, ওটাতে টাকা পেয়েছিলাম, তারপর আর অ্যাপ্লাই করা হয়নি। আমি জানতাম যে একবারের বেশি পাওয়া যায়নি আর কি। না না, এটা বছরের পর বছরে সবাই অ্যাপ্লাই করে। ও ঠিক আছে স্যার। আর কোনো ছাত্রছাত্রী কোনো যদি কৌতূহল বা জিজ্ঞাসা থাকে তাহলে তোমরা আহ, বলো, না হলে আমরা অনুষ্ঠানটি এগিয়ে নিয়ে যাব। স্যার, হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, আমরা যারা থার্ড ইয়ারে পড়ি তারা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপটা করতে পারবো তো? স্বামী বিবেকানন্দ তো বছর বছরে অ্যাপ্লাই করা হয়, তাই তো? মলয়, হ্যালো মলয় আছো? হ্যাঁ হ্যালো। হ্যাঁ না, ফার্স্ট ইয়ারে অ্যাপ্লাই না করলে বললে এখন আর পরে কিন্তু হবে না। ঠিক ঠিক। মানে এইচএস পাস করার পরে ফার্স্ট সেমিস্টার ভর্তির সময় তোমাকে করতে হবে, নাহলে রিনিউয়াল করতে পারবে না। স্যার আমি তো আগে আর মানে এর আগে ওই স্কলারশিপটা করিনি, তাহলে স্যার আমার তো তাহলে হবে না। না না, এটার নিয়মই ফার্স্ট ইয়ারে, বিএ ফার্স্ট ইয়ারে এসে অ্যাপ্লাই করা, তাই এখন করলে তো হবে না, এটা আমাদের কিছু করার নেই। ঠিক আছে স্যার। আচ্ছা স্যার, হুম। স্বামী বিবেকানন্দ স্কলারশিপে মানে এখন মার্কশিট আপলোড করতে বোথ সাইড বলছে, তাহলে আমাদের যে অনলাইন মার্কশিট, এই মার্কশিট গুলো তো বোথ সাইড আপলোড করা যাবে না স্যার? অনলাইন গুলোতে নেই, যেগুলো অফলাইন মার্কশিট ইউনিভার্সিটি থেকে এসছে সেগুলোতে তো আছে, তাই না? স্যার অফলাইন তো আসেনি, ফার্স্ট সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টার মার্কশিট তো এখনো হাতে পাইনি আমরা। তাই না? অনলাইন যে পোস্টেড গুলো সেগুলো তো বোথ সাইড নেই। বোথ এটা সাইড তো এখনো সময় আছে, এখন আছে
স্যার আমাদের একটা বান্ধবী করেছে, মানে আমাদের ডিপার্টমেন্টেরই, ওর কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে, অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে গেছে, স্যাংশনও হয়ে গেছে। ওটা স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ ও কিন্তু বোথ সাইড আপলোড করেনি স্যার, ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে অনলাইন মার্কশিট দিয়ে করেছিল, কিন্তু স্যার আপনারা ভেরিফিকেশন করার পরে এই হেড অফ দ্য হায়ার এডুকেশন থেকে ওরা কিন্তু অ্যাপ্রুভ করে দিয়েছে এবং অ্যাপ্লিকেশনটা স্যাংশনও করে দিয়েছে, মানে স্কলারশিপটা। আচ্ছা আচ্ছা। স্যার তাহলে করা যাবে কি? করা হ্যালো বলো এটাতে হ্যাঁ, বোথ বলো। সাইড যেহেতু নেই, যেটা আছে তাই আপলোড করতে হবে। করতে হবে বোথ সাইড। হ্যাঁ। আগে তো মানে ধরো অনলাইন মানে এই কোভিড সিচুয়েশনের জন্য হয়তো মানে মানে যে সাইড একটা প্রিন্টেড যে পাচ্ছে ওরা হ্যাঁ, বেশিরভাগ কি online হয় সেকেন্ড সাইডে মানে ওই গ্রেড বা পয়েন্ট গুলো grade ফেড কিভাবে লেখা হয় থাকে। সেটা হ্যাঁ, দেয়া হ্যাঁ, থাকে। সেটা দেওয়া এবারে থাকে। বোথ সাইড যেহেতু নেই তাই ওয়ান সাইড আপলোড করা যেতে পারে, বা প্রত্যেকবারেই তো ওটা সেম হয়, ওটা Same একটু হয়। দেখে নিতে হবে। এই বিষয়ে কোনো অসুবিধা থাকলে কলেজে পরে এসে যোগাযোগ করলে আমরা সমাধান দেব। আচ্ছা স্যার, ঠিক আছে। তবে ওই যে ওএসিস এর পোস্ট ম্যাট্রিক যে স্কলারশিপ ওটা কেউ মাঝে একবার অ্যাপ্লাই না করলেও সে পায় না, মানে কন্ডিশনটা স্বামী বিবেকানন্দের মতন ওইরকম নয় যে কেউ হয়তো প্রথম বছর করলো না পরের বছরগুলো পাবে না, সেটা নয়। স্যার হ্যাঁ বলো। স্যার রূপশ্রীও তো একটা স্কলারশিপ স্যার, ওটা রূপশ্রীতে স্কলারশিপ মানে ওটা কিসের পারপাসে দেয় বলো তো ওটা? ওটা স্টেট থেকে। অতনুদা, হ্যাঁ হ্যাঁ ওটা হচ্ছে রূপশ্রী স্কলারশিপ না, আমি বলে দিই ওইটাকে, যে ওইটা হচ্ছে তোমাদেরকে নিজেদের ডাইরেক্ট নিতে হয়, ওইটা বিয়ের সময় দেয় 25,000 যে। স্কলারশিপ কি করে হবে? একদম, ওটা স্কলারশিপ নয় কোনো, ওটা বিয়ের সময় ওরা অ্যাপ্লাই করতে হয় যার যার নিজস্ব প্রশাসনের কাছে, তখন অ্যাপ্লাই করে পাওয়া যায়। স্যার ঠিক আছে, বুঝতে পেরেছি। আর অতনুদা আরেকটা কথা একটু বলে দিতে পারা যায়, সেটা হচ্ছে এইবার কিন্তু ওই যে যা স্কলারশিপ অ্যামাউন্ট পাবে প্রত্যেকে, এটা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার নিয়ম অনুসারে করেছে। দেখলাম একটু আগে ওয়েবসাইটে যে 40% টাকা কিন্তু আগে পাবে এবং 60% টাকা পরে পাবে, এইবার কিন্তু করেছে এরকম। এটা একটু বলে দাও ওদের। স্যার হ্যালো, হ্যাঁ কিন্তু স্যার এনএসপি টাকা 10,000 করে ছিল, যেটা 10,000 করে পাচ্ছে, মানে খাতড়া কলেজে কালকে টাকা ঢুকেছে, আচ্ছা 10,000 দিয়েছে সব ফুল টাকা। এটা হ্যাঁ বলো অতনুদা। 40% স্টুডেন্টের জন্য দেখবে 40%, মানে তার অ্যামাউন্টের 40% না, মানে 40% স্টুডেন্টকে আগে দেবে, তারপর 60% কে দেবে। এটা কিন্তু ওএসএস সাইটে লেখা রয়েছে। ওএসি সাহেবের লেখা রয়েছে, তার অ্যামাউন্টটা টোটাল মানে যেটা তার অ্যাকাউন্টে ঢুকবে সেটা একবারই ঢুকবে, মানে সেটা দুবারে নয়, তাই তো? এটাই বলতে চাইছো নাকি? না স্যার, এরকম করে 40% দিবে আগে স্যার টাকা, মানে 40% অফ মানে জমা যে এলিজিবল অ্যামাউন্টটা তার 40% প্রথমে দেবে, তারপরে 60% দেবে। একদম পুরো কোর্সটা চলাকালীন তোমাকে 60%, ধরো 10,000 টাকা 4,000 টাকা আগে দেবে, 6,000 টাকা কিন্তু 6,000 টাকা পরে কোর্স দেবে। চলাকালীন দেবে, এটাই বলা আছে। এবার সেটা ওএসএস এর ক্ষেত্রে কিনা সেটা ওএসিস এর ক্ষেত্রে বলা আছে, কিন্তু ওই যে ন্যাশনালে বলে 10,000ই ঢুকে গেছে। ন্যাশনাল স্যার নয়, এটা ওএসিস। ন্যাশনাল স্কলারশিপ সেন্ট্রাল গভর্নমেন্টের, ওটা ওনারা কি ব্যবস্থা নেবেন সেটা আলাদা ব্যাপার। স্টেটের ক্ষেত্রে হয়তো এটা হতে পারে। আশা করছি আমাদের স্টুডেন্টদের যে সমস্ত কৌতূহল বা জিজ্ঞাসা ছিল সেগুলি আমাদের সমগ্র স্যাররা সামগ্রিকভাবে তাদের বক্তব্যের মধ্যে দিয়ে সেটি বুঝিয়ে দিয়েছেন। এরপর আমরা শেষার্থে এসে উপস্থিত হয়েছি, আমরা অনুষ্ঠানটিকে আরো এগিয়ে নিয়ে যাচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই যেটা বলা হয়েছিল যে সব খারাপের মধ্যেও যেমন একটু ভালো আছে, অর্থাৎ এই কোভিড মহামারীর মধ্যে এই যেটুকু ভালো, এই অনলাইন ব্যাপারটাকে বা ডিজিটাল এডুকেশনের যে ব্যাপার, সেটাকে এত দ্রুত রপ্ত হতে আমরা বাধ্য হয়েছি হয়তো, এবং সেটাকে আরো সুন্দরভাবে
উপস্থাপিত করবেন, বা আমাদের ছাত্রছাত্রীরা যদি কোনো সমস্যায় পড়ে থাকে তাদের অনলাইন রেজিস্ট্রেশন বা অনলাইন এনরোলমেন্ট এই সংক্রান্ত বিষয়ে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, তাই সেই সমস্ত প্রবলেমকে দূর করার জন্য আমাদের কলেজেরই গণিত বিভাগের অধ্যাপিকা মাননীয়া ইপসিতা রাজওয়ার মহাশয়া তার প্রেজেন্টেশন তুলে ধরবেন, এবং প্রেজেন্টেশন চলাকালীন তোমরা সমগ্রটি শোনো। তারপরে কোশ্চেন অ্যান্সার সেশনে তোমরা তোমাদের যাবতীয় কৌতূহল বা জিজ্ঞাসা থাকলে তোমরা জিজ্ঞাসা করবে। আমরা তাহলে পরের পর্যায়ে যাচ্ছি। ইপসিতা ম্যাডাম, হ্যালো। ধন্যবাদ আমার স্যার। হ্যাঁ। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, আপনি শুরু করুন। ধন্যবাদ আমার স্যার। প্রথমেই মাননীয় অধ্যক্ষ মহাশয় এবং উপস্থিত অধ্যাপক অধ্যাপিকাবৃন্দ এবং স্নেহের ছাত্রছাত্রীদের জানাই আন্তরিক অভিনন্দন এবং ইংরেজি নববর্ষের অনেক শুভেচ্ছা সকলের জন্য। আজকে আমরা স্টুডেন্ট যে অবজারভেশন উইক দ্বিতীয় দিনে পৌঁছেছি। এই ঐতিহাসিক যে সিদ্ধান্ত বা এই ঐতিহাসিক যে আয়োজন, তার জন্য প্রথমেই পশ্চিমবঙ্গ সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই আয়োজনকে আমি সাধুবাদ জানাচ্ছি। আমি একটা ছোট প্রেজেন্টেশনের মাধ্যমে তোমাদের সামনে ডিজিটাইজেশন যে পদ্ধতি, যেটা এখন আমরা যার মধ্যে অভ্যস্ত হতে হয়েছে, সেই পদ্ধতিটা তোমাদের সামনে তুলে ধরবো। সেই জন্য আমি স্ক্রিন প্রেজেন্ট করছি। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। তো আজকে আমাদের বক্তব্যের বিষয় হচ্ছে ডিজিটাল অফিসে আমরা কিভাবে পৌঁছে গেলাম এবং সেখানে আমাদের যে অনলাইন রেজিস্ট্রেশন এবং এনরোলমেন্ট যে প্রসেস, সেটা নিয়ে একটু ডিটেলসে আলোচনা করা। প্রথমেই যে জিনিসটা সম্বন্ধে আমরা জানবো সেটা হচ্ছে ডিজিটাইজেশন। এই ডিজিটাইজেশন ওয়ার্ডটার মানে কি বা ডিজিটাইজেশন জিনিসটা কি? তো সংক্ষেপে যদি এটা বলি তাহলে এটা একটা পদ্ধতি, যে পদ্ধতিতে আমরা আমাদের যাবতীয় তথ্য বা ডকুমেন্ট আমরা কিন্তু টেকনোলজির সাহায্য নিয়ে সেটাকে ডিজিটাল ফরম্যাটে কনভার্ট করতে পারি। অর্থাৎ এটা একটা প্রসেস, যে প্রসেসে আমরা কোনো পার্টিকুলার একটা জিনিসকে অন্য একটা ফরম্যাটে রূপান্তরিত করছি। ধরো যদি আমি বলি আমার কাছে একটা বই রয়েছে, সেই বইটাকে আমি প্রথমে স্ক্যানার দিয়ে স্ক্যান করলাম এবং সেটাকে পিডিএফ এ কনভার্ট করলাম। এই প্রসেসটাই হচ্ছে ডিজিটাইজেশন। অথবা আমরা ধরো কোথাও একটা ঘুরতে গেছি, সেখানে আমাদের চোখ বা আমাদের ব্রেন যে জিনিসটা ক্যাপচার করছে সেটা আমরা সরাসরি কোনো ডিজিটাল ফোনের মাধ্যমে সেটাকে জেপিজি ফরম্যাটে, অর্থাৎ কোনো একটা পিকচার ফরম্যাটে কনভার্ট করলাম। এই যে জেপিজি ফরম্যাট বা পিডিএফ ফরম্যাট, এগুলোই হচ্ছে ডিজিটাইজেশনের বৈশিষ্ট্য। তাহলে এই ডিজিটাইজেশনের অন্যতম কারণ হচ্ছে আমরা জিনিসটাকে প্রিজার্ভ করতে চাইছি এবং একই সাথে পরবর্তীকালে সহজেই যাতে অ্যাক্সেস করতে পারি, আমাদের ক্ষেত্রে যাতে সহজলভ্য হয়ে যায় ব্যাপারটা, সেই জন্য আমরা ডিজিটাইজেশনে এত গুরুত্ব দিচ্ছি। এবার তোমরা সবাই কম বেশি একটা স্লোগান একটা ওয়ার্ডের সাথে খুব পরিচিত, সেটা হচ্ছে ডিজিটাল ইন্ডিয়া। এই ডিজিটাল ইন্ডিয়া 2015 সালে ভারতবর্ষ সরকার আমরা একটু ডিজিটাল ইন্ডিয়াতে এমফাসাইজ করি। তো এক্ষেত্রে বলা হচ্ছে যে ডিজিটাল ইন্ডিয়ার যে মেইন উদ্দেশ্য সেটা হচ্ছে ভারতকে ইকোনমিক্যালি এবং ফিনান্সিয়ালি ডিজিটালাইজ করা। অর্থাৎ আমাদের যাবতীয় যা তথ্য রয়েছে বা গভর্নমেন্ট যা যে জিনিসগুলো আমাদের সার্ভিসগুলো প্রোভাইড করে, সেগুলো সমস্ত কিছু আমরা ডিজিটালি যাতে অ্যাক্সেস করতে পারি। অর্থাৎ একটু আগে শুনলে যে স্কলারশিপের যে পদ্ধতি বা তোমরা যে অনলাইন অ্যাডমিশন নিচ্ছ, সমস্ত কিছুই কিন্তু এখন অনলাইনে কনভার্ট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে তোমরা যে ডকুমেন্টগুলো আপলোড করছো সেগুলো সব ডিজিটাল ফরম্যাটে করছো। এই ডিজিটাল ইন্ডিয়া বা এই স্মার্ট ইন্ডিয়া যেখানে আমরা এসে পৌঁছেছি, সেটা কিন্তু একটা খুব কম সময়ের মধ্যে বলতে পারো। এটাও সত্যি যে করোনার যে
পজিটিভ দিক যদি আমরা দেখি, সেক্ষেত্রে কিন্তু এটা বলতেই হয় যে এই ডিজিটাইজেশনের যে ঢেউ, সেটা কিন্তু সব থেকে বেশি এই করোনা কালেই এসেছে, এবং এটা আমরা সবাই কম বেশি এফেক্টেড। সেটা তোমরা এই ওয়ার্ক ফ্রম হোম বলো, বা অনলাইন ক্লাসের যে পরীক্ষা চলছে, বা অনলাইন যে এক্সাম মোড, সেটাও কিন্তু এই ডিজিটাইজেশনের একটা প্রভাব। এক্ষেত্রে আমরা ডিজিটাল ইন্ডিয়াতে বা ডিজিটালাইজ যে প্রসেসে আছি, তার মধ্যে সব থেকে বেশি বা সক্রিয় যেখানে প্রভাব দেখতে পাই, সেটা হচ্ছে ব্যাংকিং বা ফিনান্স। এই ব্যাংকিং বা ফিনান্স অর্থাৎ আমাদের সবারই স্মার্টফোনে কিন্তু কম বেশি 2 থেকে 3টে ট্রানজাকশন অ্যাপ রয়েছে। সেটা হচ্ছে গুগল পে, অথবা ফোন পে, অথবা পেটিএম। এই পেমেন্ট মোড দিয়ে আমরা কিন্তু অনায়াসে এখন ব্যাংকিং এর যাবতীয় কাজ করে ফেলতে পারি। সাথে সাথে ইন্টারনেট ব্যাংকিং তো রয়েইছে, সেটা দীর্ঘদিন ধরে রয়েছিল, কিন্তু ইদানিং কালে এই গত 1 থেকে 2 বছরে আমরা যে হারে এই ডিজিটাল পেমেন্টটা ইউজ করছি, সেটা কিন্তু ঐতিহাসিক একটা ব্যাপার। একই সাথে ফিনান্সের ক্ষেত্রে স্টক মার্কেট বা অন্যান্য বিটকয়েন যে ব্যাপারগুলো রয়েছে, সেখানে আমি আর যাচ্ছি না। ডিজিটালাইজ যে মোডটা, সেটা অন্যভাবে আমাদের যেটা এফেক্ট করে, সেটা হচ্ছে এন্টারটেইনমেন্ট এবং ট্যুরিজম। এক্ষেত্রেও আমরা দেখতে পারি যে কোনো ধরনের টিকিট বুকিং এর ক্ষেত্রে আমরা কিন্তু সরাসরি আমাদের স্মার্টফোন ইউজ করে রেলের টিকিট থেকে শুরু করে বাসের টিকিট পর্যন্ত এখন কিন্তু আমরা অনলাইনে করে নিতে পারি। এগুলো সবই ডিজিটাল হয়ে যাওয়ার একটা প্রসেস। একই সাথে এন্টারটেইনমেন্ট অর্থাৎ আমাদের যাবতীয় যে টেলিভিশন, সেটা কিন্তু কেবল মোড থেকে সরাসরি সেট টপ বক্স বা ডিশ টিভি, স্কাই টিভি এইসব মোডে কনভার্ট হয়ে গেছে। এর পাশাপাশি আমাদের যে মুখ্য আলোচনার বিষয়, সেটা হচ্ছে এডুকেশন মোড। এই এডুকেশনেও কিন্তু ডিজিটালাইজ ব্যাপকভাবে হয়েছে, এবং এর প্রভাব আমরা এখন দেখছি। এবং মজার বিষয়, আজকের এই ডিজিটালাইজ ব্যাপারে তোমাদেরকে বলছি, সেটাও কিন্তু ডিজিটালাইজ মোডের মধ্যে থেকেই, অর্থাৎ মাধ্যমটা আমাদের ডিজিটালাইজেশনেরই মাধ্যম। তো এই এডুকেশনের মধ্যে আমাদের এখন আমরা যেটা করে থাকি, সেটা হচ্ছে অনলাইন ক্লাসে এবং অনলাইন এক্সাম। তাছাড়াও 2016 সালে ভারতবর্ষ সরকার ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি অফ এডুকেশন বলে একটা প্রোগ্রাম লঞ্চ করেছে, যেখানে সমস্ত ধরনের বইকে স্ক্যান করে সেটা ই প্রিন্ট বা তোমরা পিডিএফ আকারে পড়াশোনা করতে পারো। একই সাথে এই ডিজিটালাইজ মোডটা এডুকেশনে ব্যাপকভাবে বিস্তার ঘটানোর জন্য পশ্চিমবঙ্গ সরকারও কিন্তু 1 বছর আগে উচ্চ মাধ্যমিক পর্যায়ের স্টুডেন্টদেরকে, প্রায় 9.5 লাখ স্টুডেন্টদেরকে কিন্তু ট্যাবলেট এবং স্মার্টফোন বিতরণ করেছে, যাতে আমরা এই এডুকেশন বা শিক্ষা সংক্রান্ত যাবতীয় সমস্যা যাতে দূর করতে পারি। কারণ আমাদের সকলেরই ডিজিটালাইজ হতে হবে। সময়ের সাথে তাল মিলিয়ে আমাদের কিন্তু ডিজিটালাইজ না হলে কিন্তু আমরা পেরে উঠবো না। এবার আমরা চলে আসি ডিজিটালাইজের আমাদের অ্যাডভান্টেজ কি কি, কেন আমরা এটাকে এত গুরুত্ব দিয়ে ফেলেছি। তাহলে প্রথমটাই তোমরা সবাই বুঝতে পারছো যে এটা খুব অল্প সময়ে এবং খুব ন্যূনতম খরচে অনায়াসে করে ফেলতে পারো। একটা ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রেই তুমি আগের 10 বছর আগে যদি আমরা ফিরে যাই, তাহলে দেখবো যে কাউন্টারে একটা লম্বা লাইন দিয়ে আমাদেরকে ব্যাংক অ্যাকাউন্টের একটা প্রসেস থাকে, সেখানে অনেকগুলো কাগজের তোমাকে প্রায় 10-12 পেজের একটা ফর্ম ফিল আপ করতে হয়, এবং সেটা প্রসেসিং চলতে অনেকটা সময় লাগে। সেক্ষেত্রে তুমি কিন্তু এখন ইন্টারনেটের যুগে সরাসরি ওয়েবসাইটে গিয়ে তুমি ফর্মটা ডাউনলোড করতে পারো, এবং সবকিছু ডিজিটালি এবং তুমি খুব অনায়াসে সেই কাজটা করে ফেলতে পারো। একই সাথে সেকেন্ড পয়েন্টটা হচ্ছে, সেটা হচ্ছে ইউজার ফ্রেন্ডলি, ম্যানেজেবল এবং ইজিলি অ্যাক্সেসেবল। যে কথাটা বলছিলাম, ইজিলি অ্যাক্সেসেবল অর্থাৎ আমরা কিন্তু আর কোনো কিছুর জন্য ওয়েট করতে হয় না। তুমি সার্চ করলে, গুগলে যে সার্চ করছো, আমরা অলরেডি এটাতে অনেকটা অভ্যস্ত হয়ে ফেলেছি। যখনই কোনো কিছু দরকার পড়ে, ইভেন আমাদের যদি কোনো ছোটখাটো কোনো অসুখ হয়, আমরা কিন্তু এখন আর ডক্টরের কাছে যাই না, আমরা কিন্তু প্রথমে একটু গুগল সার্চ করে বিষয়টাকে জানার চেষ্টা করি।
এই গুগল সার্চ বা আমাদের যে গুগল ম্যাপ যাবতীয় যা আমরা ইন্টারনেটে ইউজ করি সেগুলো সবই ডিজিটালাইজের একটা প্রভাব। ইউজার ফ্রেন্ডলি তো অবশ্যই আমরা স্মুথলি ব্যাপারটা করে ফেলতে পারি এবং দরকার পড়লে কারো হেল্প ছাড়াই আমরা যদি প্রসেসভাবে করে নিতে পারি, কারণ এই প্রসেসগুলো আমাদের ঠিকঠাকভাবে লেখা থাকে। যদি আমরা একটু পড়াশোনা করে নিই তাহলে কিন্তু আমরা নিজেরাই সমস্ত কিছু করে নিতে পারি। এটাই হচ্ছে ইউজার ফ্রেন্ডলি এবং ম্যানেজেবল। তুমি কোনো তথ্যকে সঠিকভাবে দিতে পারছো এবং তুমি প্রায় এটাকে স্টোর করে রাখতে পারছো। অর্থাৎ ধরো তুমি কোনো একটা জিনিস যেটা তোমার হয়তো পরবর্তীকালে কাজে লাগতে পারে, সেটাকে তুমি স্টোর করে রাখলে তোমার নিজের অ্যাকাউন্টে বা নিজের কোনো ফাইলে, পরবর্তীকালে সেই জিনিসটাকে তুমি খুঁজে পেয়ে যাবে। অর্থাৎ তোমার হার্ড কপির ক্ষেত্রে যে সমস্যাটা হতে পারে, যে কোনো তুমি যদি হার্ড কপি তোমার কাছে থেকে থাকে, সেটা হয়তো লঞ্জিভিটি একটা প্রশ্ন থাকতে পারে। তুমি হয়তো 5 বছর পর যখন ওই পেপারটাকে পড়ছো তখন দেখতে পাচ্ছ পেপারে হয়তো প্রিন্ট একটু খারাপ হয়ে গেছে বা পেপারের কোয়ালিটিটা খারাপ হয়ে গেছে। এই সফট কপির ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা থাকে না। 3 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে মোর ক্রিয়েটিভ, প্রোডাক্টিভ এবং অ্যাডভান্স। ক্রিয়েটিভ অর্থাৎ ধরো আমি যদি কোনো একটা বই থেকে কোনো একটা জিনিস সম্বন্ধে একটু পড়াশোনা করি তাহলে কিন্তু আমি একটা কিংবা দুটো বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকি। কিন্তু যখন ইন্টারনেটের মাধ্যমে আমরা একই জিনিসকে অনেক রকম ভাবে দেখার সুযোগ পাই, তখন কিন্তু অটোমেটিক্যালি আমাদের মধ্যে একটা ক্রিয়েটিভিটি বা একটা চিন্তাশীল মনোভাবের উদয় হয়। তো সেক্ষেত্রে আমরা ক্রিয়েটিভ হয়ে উঠতে পারি এবং প্রোডাক্টিভ এবং অ্যাডভান্স। অবশ্যই এই ডিজিটাল যুগে আমরা অনেকটা অ্যাডভান্স হতে পেরেছি, টেকনোলজিক্যালি অ্যাডভান্স তো অবশ্যই, একই সাথে ডিজিটালিও আমরা অ্যাডভান্স হচ্ছি। তাহলে বলা যায় যে এই ডিজিটালাইজ যুগে আমাদের জীবন কিন্তু খুব ইজিয়ার হয়ে গেছে এবং অবশ্যই দ্রুততার সাথে আমরা এগোচ্ছি এবং খুব দক্ষতার সাথে এগোচ্ছি। তাহলে লাইফ বিকাম ফাস্টার, ইজিয়ার অ্যান্ড এফিশিয়েন্ট। এবার আমরা চলে আসি যে কথাটা বলছিলাম ডিজিটাল অফিস। ডিজিটাল অফিস পুরোটাই আমরা এখন এডুকেশন পর্যায়ে চলে এসেছি। তোমরা যারা অলরেডি পড়াশোনা করছো তারা জানো যে তোমাদের অ্যাডমিশনটাও কিন্তু অনলাইনে হয়েছে। সেক্ষেত্রে সমস্ত ডকুমেন্ট বা সমস্ত তথ্য কিন্তু তোমাদের ডিজিটালি সেভ হয়ে থাকছে। এই জিনিসটাই হচ্ছে ডিজিটাল অফিস। তুমি যাবতীয় যা কাজকর্ম করছো পড়াশোনা সংক্রান্ত বা স্কলারশিপ সংক্রান্ত সবগুলোই কিন্তু ডিজিটালি রেকর্ডেড। এই ডিজিটাল অফিস এই তথ্যগুলোকে তোমাদের কোনো একটা ফোল্ডারে সেভ করে রাখছে এবং পরবর্তীকালে সেই তথ্যটা কিন্তু ল্যাপটপ বা কম্পিউটারে স্টোর হয়ে থাকছে এবং এই তথ্যগুলো কিন্তু তোমরা অনায়াসে নিজেদের মধ্যে নিজেদের কাছে সেভ করে রাখতে পারো। অর্থাৎ তোমরা যখন অনলাইনে ফর্ম ফিল আপ করছো তখন কিন্তু সেই ফর্মটা তোমরা প্রিন্ট নিতে পারছো। সেই কপিটা যেমন তোমাদের অফিসের কাছে থাকছে, একই রকম ভাবে সেই প্রিন্ট কপিটা বা সেই প্রিন্ট পিডিএফ ফরম্যাটটা তোমাদের কাছেও কিন্তু অ্যাক্সেসেবল। সেটাও তোমরা তোমাদের ফরম্যাটের কাছে রেখে দিতে পারো। ডিজিটাল অফিসের এই সুযোগটা কিন্তু আগে ছিল না। তোমরা যদি 5 বছর আগে চলে যাই সেক্ষেত্রেও কিন্তু আমাদের যে অ্যাডমিশন প্রসেস সেটা কিন্তু কলেজে লম্বা লাইনে দাঁড়িয়ে একটা ফর্ম আমাদেরকে নিতে হতো। সেই ফর্ম আমরা ফিল আপ করে অফিসে জমা দিতাম এবং তারপরে এই অফিস থেকে প্রসেস হয়ে আমরা নির্দিষ্ট একটা দিনে তাদের অফিসে গিয়ে দেখতাম যে আমাদের সেই কলেজে আমাদের নাম নথিভুক্ত হয়েছে কিনা। এই পুরো প্রসেসটাই এখন অনলাইন মোডে হয়। তোমরা একটা নির্দিষ্ট সময়ে ফর্মটা ফিল আপ করে কিছুদিন পর ওয়েবসাইট খুললেই দেখতে পাও যে তোমরা শর্টলিস্টেড হয়েছে কিনা। এই সমস্ত প্রসেসটা হচ্ছে ডিজিটাল অফিস। এবার আমাদের যে মেইন যে জায়গাটা সেটাতে আমরা চলে আসি, অর্থাৎ আমাদের কলেজের ক্ষেত্রে অ্যাডমিশন এবং ইউনিভার্সিটি পর্যায়ে যে রেজিস্ট্রেশন এবং এনরোলমেন্টের যে প্রসেসগুলো রয়েছে। তাই আমরা প্রথমে চলে আসি আমাদের কলেজের জায়গাটাতে। আমরা ইউনিভার্সিটি জায়গাটা একটু পরে আসবো। এই কলেজের জায়গাতে দেখো যে আমি প্রথমে লিখেছি ফার্স্ট ইয়ার অ্যাডমিশন। তাহলে ফার্স্ট ইয়ার অ্যাডমিশন তোমরা সবাই নিয়ে ফেলেছো আমাদের কলেজে এবং কিন্তু এখনো থার্ড ইয়ার এবং ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। তাহলে তুমি যখন ফার্স্ট ইয়ারের অ্যাডমিশন নিচ্ছ পুরোটাই একটা অনলাইন প্রসেস।
এবং এই অনলাইন প্রসেসে তোমার যাবতীয় যে ডকুমেন্ট সবগুলোই তোমরা কিন্তু পিডিএফ ফরম্যাটে বা জেপিজি ফরম্যাটে, অর্থাৎ তোমরা সবকিছুই ডিজিটালি দিয়েছো, অর্থাৎ তোমরা ডিজিটালাইজ হয়ে গেছো এক প্রকারের। এই ফার্স্ট ইয়ার অ্যাডমিশন নেওয়ার পর আমরা কিন্তু 1 বছর পর সেকেন্ড ইয়ার অ্যাডমিশন কলেজের ক্ষেত্রে তোমাকে নিতে হবে। ধরো আমি 2020 তে ফার্স্ট ইয়ারের অ্যাডমিশনটা নিয়েছি, তাহলে তোমাকে মাথায় রাখতে হবে যে 2021 এর যে আমাদের শিক্ষাবর্ষ সেখানে কিন্তু তোমাকে সেকেন্ড ইয়ারের অ্যাডমিশনটা অবশ্যই নিতে হবে। এরপরে 2022 এ তোমাকে কিন্তু থার্ড ইয়ারের অ্যাডমিশনটা নিতে হবে। এটা তোমরা কলেজের নোটিশ দেখলেই দেখতে পাবে যে তোমাদের যখন ওই শিক্ষাবর্ষটা আসছে তখন কিন্তু কলেজের অ্যাডমিশনটা তোমাকে কমপ্লিট করে নিতে হবে। এটা গেল কলেজের পর্যায়ে। তাহলে ফার্স্ট ইয়ারের অ্যাডমিশন নেওয়ার পর তুমি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, সেকেন্ড ইয়ারের অ্যাডমিশন নেওয়ার পরই তুমি সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, এবং যথারীতি থার্ড ইয়ারের অ্যাডমিশন নেওয়ার পর তুমি থার্ড ইয়ার স্টুডেন্ট। অর্থাৎ আমাদের ইউজি লেভেলে বা আন্ডার গ্রাজুয়েট লেভেলে তোমাদের 3 বছরের একটা ক্লাসরুম। তাহলে 2020 তে তুমি যদি জয়েন করো তাহলে তোমার 2020 থেকে 2022 এই 3 বছরে তোমার একটা ইন্টারভালে তোমাকে পড়াশোনা শেষ করতে হচ্ছে। এবার আমরা চলে আসি আমাদের ইউনিভার্সিটি লেভেলে জিনিসটা কি হচ্ছে সেটাকে দেখার জন্য। তাহলে ইউনিভার্সিটির ক্ষেত্রে তোমরা সবাই ফার্স্ট ইয়ারে কলেজে অ্যাডমিশন নিচ্ছ, সেখান থেকে তুমি ইউনিভার্সিটিতে কিভাবে এনরোল করছো সেই স্টেপটা হচ্ছে রেজিস্ট্রেশন। অর্থাৎ ধরো তুমি ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নিয়েছো, তাহলে তুমি কলেজে এখন ফার্স্ট ইয়ারের একজন স্টুডেন্ট। তুমি কলেজে একটা আমাদের ভেরিফিকেশন হয়, যেটা অনলাইন এবং অফলাইন দুটো মোডেই হয়ে থাকে, এবছর দুটো মোডেই হয়েছে। তো তুমি যখন কলেজে ভেরিফিকেশন করছো এবং কলেজে যখন তুমি তোমার ডিক্লারেশন দিচ্ছ যে তুমি এই কলেজেই পড়বে, তখন তুমি কলেজকে অ্যাসিওর করছো বা কলেজকে তুমি জানাচ্ছ যে তুমি কলেজের একজন স্টুডেন্ট হতে চাও। কিন্তু ইউনিভার্সিটির স্টুডেন্ট হওয়ার জন্য তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন। অর্থাৎ যতক্ষণ না তুমি রেজিস্ট্রেশন করছো ততক্ষণ কিন্তু ইউনিভার্সিটির খাতায় তোমার নাম লেখা হচ্ছে না। এই রেজিস্ট্রেশন প্রসেসটা তুমি কিভাবে কমপ্লিট করবে? এর জন্য তুমি কলেজে যে জিনিসটা প্রোভাইড করেছো, তুমি অ্যাডমিশন নেওয়ার সময় অনেক তথ্য প্রোভাইড করো, তার মধ্যে একটা অন্যতম হচ্ছে তোমার মোবাইল নাম্বার। তাহলে তুমি কলেজকে মোবাইল নাম্বার প্রোভাইড করেছো, কলেজ সেই মোবাইল নাম্বার ইউনিভার্সিটিকে প্রোভাইড করে। এরপর ইউনিভার্সিটি একটা নির্দিষ্ট টাইমে সেই মোবাইল নাম্বারে তোমাকে ইউনিভার্সিটির রেজিস্ট্রেশন নাম্বার ঠিক না, তোমাকে একটা ইউআইডি নাম্বার এবং পাসওয়ার্ড সেই মোবাইল নাম্বারে সেভ করে। অর্থাৎ প্রসেসটা ইউনিভার্সিটি থেকে তোমার ডিরেক্টলি একটা কানেকশন হচ্ছে থ্রু এসএমএস। তাহলে ইউনিভার্সিটি তোমাকে একটা এসএমএস পাঠাচ্ছে, সেই এসএমএস এর থ্রু দিয়ে সেখানে লগইন আইডি দিয়ে তুমি ইউনিভার্সিটির পোর্টালে ঢুকে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবে। তাহলে এটা পুরোটাই একটা ডিজিটাল প্রসেস। এই প্রসেসের একটাই স্টেপ, সেটা হচ্ছে তোমার কাছে এসএমএস আসবে, তুমি সেই এসএমএস দেখে লগইন করবে এবং রেজিস্ট্রেশন করবে। এই একটা ধাপের মধ্যেও কিন্তু আমরা অনেক জটিলতা নিয়ে আসতে পারি। আমি তার কিছু উদাহরণ দিই। ধরো প্রথম উদাহরণটা হচ্ছে তুমি অ্যাডমিশনের সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছো সেটা তুমি আর পরে ইউজ করছো না, অর্থাৎ সেই নাম্বারটা তোমার কাছে আর নেই। সেক্ষেত্রে তুমি কিন্তু লগইন আইডিটা পাচ্ছ না। লগইন আইডি না পেলে কিন্তু তুমি রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে পারবে না। এবার তুমি কলেজকে জানাচ্ছ যে তুমি রেজিস্ট্রেশন করতে পারছো না, সেক্ষেত্রে একটা জটিলতা সৃষ্টি হলো। অন্যদিকে অনেক স্টুডেন্ট এমনও দেখা গেছে যে তারা হয়তো মোবাইল এসএমএসটা তো পায়নি এবং বন্ধুদের থেকেও জানতে পারলো না যে রেজিস্ট্রেশন চলছে। তারা হয়তো 1 বছর বা 6 মাস পরে এসে কলেজকে জানাচ্ছে যে তারা রেজিস্ট্রেশন করেনি এবং তারা ভেবেছে তাদের অ্যাডমিশনটা কমপ্লিট হয়ে গেছে। এটা কিন্তু একটা মস্ত বড় ভুল। তাই তোমরা যখন অ্যাডমিশনটা দিচ্ছ তখন চেষ্টা করবে যে অ্যাকচুয়াল তোমাদের কাছে যে নাম্বারটা রয়েছে সেই মোবাইল নাম্বারটাই দেওয়ার। দ্বিতীয় রকম উদাহরণ হচ্ছে যে তোমাদের কাছে হয়তো যে মোবাইল নাম্বারটা তোমরা দিয়েছো সেটাই হয়তো তোমরা ইউজ করছো, কিন্তু এতদিন ইনঅ্যাক্টিভ ছিল, অর্থাৎ সেটাতে হয়তো রিচার্জ ছিল না।
তুমি যে মুহূর্তে বন্ধুদের থেকে জানতে পারলে যে রেজিস্ট্রেশন চলছে, সেদিনই হয়তো তুমি মোবাইলটা রিচার্জ করলে এবং কলেজকে জানাচ্ছ যে সেক্ষেত্রে তোমার কাছে এসএমএস আসেনি। এক্ষেত্রেও কিন্তু এটা একটা বড় প্রবলেম, কারণ রিচার্জ যদি না থাকে কিন্তু এসএমএস তোমার কাছে পৌঁছাবে না। 3 নম্বর উদাহরণ হচ্ছে, তোমার কাছে তুমি যে নাম্বারটা দিয়েছো সেটা হয়তো অ্যাকচুয়ালি নাম্বার এবং সেই নাম্বারেই হয়তো এসএমএস এসেছে, কিন্তু তুমি ভুলবশত নাম্বার ওই মেসেজটা ডিলিট করে ফেলেছো। সেক্ষেত্রে কিন্তু তুমি সরাসরি রেজিস্ট্রেশন যে একটা স্মুথ প্রসেস সেটাতে কিন্তু কমপ্লিট করতে পারছো না। অথবা যে টেকনিক্যাল যে এরর থাকে, হয়তো তোমার কাছে এসএমএসটা পৌঁছায়নি কোনো টেকনিক্যাল ভুলের জন্য, এটাও হতে পারে। তাহলে এই সামান্য প্রসেসেও কিন্তু জটিলতা সৃষ্টি হতে পারে। তো তোমরা চেষ্টা করবে যখন ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নিচ্ছ তখন কিন্তু অ্যাকচুয়ালি একটা ভ্যালিড মোবাইল নাম্বার দেওয়ার। তাহলে রেজিস্ট্রেশন প্রসেসটা বোঝা গেছে যে রেজিস্ট্রেশন প্রসেসের উদ্দেশ্য হচ্ছে ইউনিভার্সিটির সাথে তোমার যোগসূত্র স্থাপন করার জন্য। অর্থাৎ তুমি রেজিস্ট্রেশন করছো মানে ইউনিভার্সিটি তোমাকে একটা শিলমোহর দিচ্ছে যে তুমি ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজে অ্যাডমিশন নিয়েছো সেই কলেজে একজন স্টুডেন্ট। তাহলে এই রেজিস্ট্রেশন প্রসেসের পর তাহলে এটা একটা ওয়ান টাইম প্রসেস, অর্থাৎ রেজিস্ট্রেশন করা মানে তুমি ইউনিভার্সিটির খাতায় তোমার নাম লিখিয়ে ফেলবে। এরপর চলে আসি আমরা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। তাহলে ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, তুমি কলেজের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। এক্ষেত্রে ইউনিভার্সিটির ক্ষেত্রে ফার্স্ট ইয়ার স্টুডেন্ট অ্যাকচুয়ালি দুটো সেমিস্টারে ভেঙে যায়। তাহলে দুটো সেমিস্টার হচ্ছে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার। তাহলে তুমি যখন ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট তখন নিশ্চয়ই তোমার কিছু কোর্স ডিটেলস রয়েছে, তুমি কোন কোন পেপারে পড়াশোনা করছো সেই ডিটেলসটা তোমার কাছে রয়েছে। সেই ডিটেলসটা কিন্তু ইউনিভার্সিটিকেও জানাতে হবে এবং জানাতে হবে তোমাকে। তাহলে সেটার জন্য আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে এনরোলমেন্ট। তাহলে এই এনরোলমেন্ট প্রসেসের কাজ হচ্ছে তুমি যে সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করছো, তোমার যে কোর্স রয়েছে সেগুলো ইউনিভার্সিটিকে জানানো। এটাও একটা অনলাইন প্রসেস, রেজিস্ট্রেশনের পরপরই হতে থাকে। তাহলে এই এনরোলমেন্ট প্রসেসে তোমার যে কোর্সের যে পেপারের যে কম্বিনেশন, ধরো তুমি বাংলা অনার্সের একজন স্টুডেন্ট, তাহলে তোমার প্রথম দুটো পেপার হচ্ছে বাংলা, সেটা হয়তো অটোমেটিক্যালি তোমার পোর্টালে সিলেক্ট হয়ে থাকবে। তোমাকে যেটা চুজ করতে হবে সেটা হচ্ছে তোমার জিই পেপার এবং তোমার এইচএসসি বা যে কম্পালসারি যে পেপারটা তুমি পড়ছো সেটা। এক্ষেত্রে জিই পেপারটা এমন নয় যে তোমাকে প্রায় 10-15টা সাবজেক্টের মধ্যে থেকে চুজ করতে হচ্ছে। পোর্টাল এখন অনেক বেশি ফ্লেক্সিবল এবং অনেক বেশি সহজে যাতে আমরা করতে পারি তার ব্যবস্থা করা হচ্ছে। সেই জন্য তোমার জিই পেপারটা হয়তো তুমি দেখবে যে আমাদের কলেজে যে 5 থেকে 6টা জিই পেপার পড়ানো হয় সেইগুলোই ড্রপডাউন থেকে সিলেক্ট করতে হচ্ছে। অর্থাৎ তোমার কাছে আর জটিলতাটা একটু কমিয়ে দেওয়া হয়েছে। তুমি ওই 5-6টা পেপারের মধ্যে যেটা তুমি পড়াশোনা করছো সেই পেপারটাই তুমি সিলেক্ট করবে এবং এনরোলমেন্টটা কমপ্লিট করবে। তাহলে তোমার ইউনিভার্সিটি পর্যায়ে দুটো প্রসেস কমপ্লিট হলো, একটা হচ্ছে রেজিস্ট্রেশন এবং একটা হচ্ছে এনরোলমেন্ট। এনরোলমেন্টের তাহলে কাজ হচ্ছে তুমি কি কি পেপার পড়ছো সেটা ইউনিভার্সিটিকে জানানো। এর পরের যে পর্যায় সেটা হচ্ছে এক্সাম। এই এক্সাম পর্যায়ের ক্ষেত্রে তুমি অবশ্যই জানো যে এক্সাম মানেই হচ্ছে অ্যাডমিট কার্ড এবং ফর্ম ফিল আপ। তাহলে এক্ষেত্রে তোমাকে ফর্ম ফিল আপটাও করতে হচ্ছে। তাহলে ফর্ম ফিল আপটা কি? ফর্ম ফিল আপটা হচ্ছে তুমি এক্সাম দেওয়ার জন্য তোমার হাতে যাতে অ্যাডমিট পাও সেটা। তাহলে ফর্ম ফিল আপে তোমার যাবতীয় পেপারের নাম মেনশন থাকবে এবং সাথে সাথে তুমি যে পরীক্ষার একটা ফিস থাকে সেই পরীক্ষার ফিস দিতে এগ্রি হচ্ছ সেই জিনিসটা নিয়ে তোমাকে একটা ফর্ম ফিল আপ করতে হচ্ছে। ফর্ম ফিল আপ তুমি যখনই করছো তার মানে তুমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করার এলিজিবল। তুমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এবং পাশাপাশি তুমি এক্সামটাও দিতে পারবে। তাহলে এই তিনটে জিনিস কানেক্টেড, ফর্ম ফিল আপ এবং সাথে সাথে অ্যাডমিট এবং এক্সাম। তাহলে এই তিনটে প্রসেস যখন তুমি করছো, রেজিস্ট্রেশন হচ্ছে ওয়ান টাইম, এনরোলমেন্ট হচ্ছে তুমি কোন কোন পেপারে পড়াশোনা করছো তার প্রুফ, এবং ফর্ম ফিল আপ হচ্ছে তুমি যে এক্সাম দিতে ইচ্ছুক সেটার প্রুফ। তাহলে এনরোলমেন্ট এবং ফর্ম ফিল আপ তুমি যেই মুহূর্তে করছো সেই মুহূর্তে তুমি ফার্স্ট সেমিস্টারের এক্সাম দিলে। তাহলে এই পর্যায়টা গেল আমাদের এক্সাম ওরিয়েন্টেড এবং ফার্স্ট সেমিস্টার ওরিয়েন্টেড। ফার্স্ট সেমিস্টারের পরে তুমি যখন সেকেন্ড সেমিস্টারে উঠে যাচ্ছ তখন কিন্তু তোমাকে কয়েকটা স্টেপ করতে হচ্ছে। এনরোলমেন্ট মানে তুমি কি কি পেপারে পড়ছো, ফার্স্ট
সেমিস্টারের পরে তুমি আবার সেকেন্ড সেমিস্টারে যাচ্ছ, তাহলে সেকেন্ড সেমিস্টারের ক্ষেত্রেও কিন্তু তোমাকে এনরোলমেন্টটা করতে হবে। তাহলে এই এনরোলমেন্টটা করার জন্য একই রকম ভাবে ফার্স্ট সেমিস্টারের পর তুমি সেকেন্ড সেমিস্টারে এনরোলমেন্ট করবে এবং ফর্ম ফিল আপ করবে। একটা নির্দিষ্ট সময়ে তোমাকে আবার এই ফর্ম ফিল আপটা করতে হবে, যাতে তুমি সেকেন্ড সেমিস্টারের পরীক্ষাটা দিতে পারো। এই ফর্ম ফিল আপ করলে তুমি সেকেন্ড সেমিস্টারের এক্সাম দেবে এবং অ্যাডমিট কার্ড হাতে পাবে। তাহলে এই ফার্স্ট সেম থেকে সেকেন্ড সেমের যে এই ডিউরেশনে তোমাকে দুটো কাজ ইউনিভার্সিটির তরফ থেকে করতে হচ্ছে, এনরোলমেন্ট এবং ফর্ম ফিল আপ। কলেজের ক্ষেত্রে আমি দেখিয়েছিলাম যে একটা সিঁড়ি বেয়ে যেতে হবে, অর্থাৎ ধাপে ধাপে যেতে হবে। ফার্স্ট সেমিস্টারের ফার্স্ট ইয়ারের পরে সেকেন্ড ইয়ার এবং সেকেন্ড ইয়ারের পরে থার্ড ইয়ার। একই রকম ভাবে তুমি যদি ফার্স্ট সেমিস্টারটা কোনো কারণে দিতে না পারো, তুমি কিন্তু সেকেন্ড সেমিস্টারটাও দিতে পারবে না। অর্থাৎ ফার্স্ট সেমিস্টারটা তোমাকে কমপ্লিট করতে হবে, তারপরেই তুমি সেকেন্ড সেমিস্টারে আসবে। এই জিনিসটা আমরা আরেকটু পরে ডিটেলসে আলোচনা করছি। এবার আমরা দেখে নিই যে এই সমস্ত পর্যায়গুলো কিন্তু একমুখী। অর্থাৎ তুমি যদি কোনো কারণে রেজিস্ট্রেশনটা না করো, তাহলে কিন্তু তুমি অটোমেটিক্যালি এনরোলমেন্টও করতে পারবে না এবং পাশাপাশি ফর্ম ফিল আপও করতে পারবে না। অর্থাৎ তুমি যখনই রেজিস্ট্রেশন করলে না, তখনই কিন্তু তোমার ইউনিভার্সিটি থেকে নাম বাদ পড়ে গেল, তুমি কিন্তু আর কোনো প্রসেসই করতে পারবে না। এবার ধরে নেওয়া যাক যে তুমি রেজিস্ট্রেশনটা করেছো কিন্তু এনরোলমেন্টটা করোনি। রেজিস্ট্রেশন করেছো অর্থাৎ তুমি ইউনিভার্সিটির খাতায় তোমার নাম লিখে ফেলেছো, কিন্তু এনরোলমেন্ট করোনি মানে তুমি ইউনিভার্সিটিকে জানাওনি যে তুমি কোন কোন পেপারে পড়ছো। এক্ষেত্রেও তুমি কিন্তু পরবর্তী যে স্টেপ অর্থাৎ ফর্ম ফিল আপটা করতে পারবে না এবং ফার্স্ট সেমিস্টারের এক্সামটাও দিতে পারবে না। অন্যদিকে তুমি যদি পরের পর্যায়ে যাই, যে তুমি ধরো রেজিস্ট্রেশন করেছো এবং এনরোলমেন্টও করে ফেলেছো কিন্তু ফর্ম ফিল আপটা করোনি, তাহলেও কিন্তু তুমি এক্সামটা দিতে পারবে না। অর্থাৎ এক্সাম দেওয়ার জন্য তোমাকে ফর্ম ফিল আপ পর্যন্ত করে রাখতে হবে। যে মুহূর্তে তুমি ফর্ম ফিল আপ পর্যন্ত করছো, সেই মুহূর্তেই তুমি এক্সামের জন্য এলিজিবল। এক্ষেত্রে বলে রাখি যে এক্সাম মানে তুমি হয় হলে গিয়ে পরীক্ষা দিচ্ছ বা অনলাইন মোডে পরীক্ষা দিচ্ছ, বা হয়তো তুমি কোনো কারণে পরীক্ষাটা দিতে পারবে না, অর্থাৎ তুমি অ্যাবসেন্ট থেকে গেলে, সেক্ষেত্রেও কিন্তু তোমার জন্য একটা মার্কশিট জেনারেট হবে। যেই মার্কশিটে তোমার পরীক্ষা দিয়ে থাকলে তুমি যে মার্কস পেয়েছো সেটা মেনশন থাকবে, অথবা তুমি যদি পরীক্ষা না দিয়ে থাকো সেক্ষেত্রে তুমি অ্যাবসেন্ট হিসেবে তোমার মার্কসটাতে বসবে। অর্থাৎ তুমি ফর্ম ফিল আপ পর্যন্ত করে থাকলে তোমার হাতে একটা মার্কশিট পাবে। এক্ষেত্রে যেসব প্রক্রিয়া তুমি করলে অর্থাৎ রেজিস্ট্রেশন, এনরোলমেন্ট, ফর্ম ফিল আপ সবকিছুই ডিজিটালি হবে এবং সাথে সাথে তুমি তোমার জন্য যে ডকুমেন্ট সেটা কিন্তু তুমি অ্যাক্সেস করতে পারবে। তো এক্ষেত্রে আমি বলবো যে তোমরা অবশ্যই এটা ডিজিটালি সেভ তো করেই রাখবে, পাশাপাশি তোমরা এর হার্ড কপি অর্থাৎ প্রিন্ট আউট নিয়ে তোমরা নিজেদের কাছে রেখে দেবে, কারণ ভবিষ্যতে কিন্তু এগুলো দরকার হতে পারে। এবার আমরা চলে আসি এই জিনিসগুলোকে নিয়ে আরেকটু ডিটেলসে আলোচনার জন্য। তাহলে প্রথমেই বললাম রেজিস্ট্রেশন। তাহলে এই রেজিস্ট্রেশন যে প্রসেস, এটা হচ্ছে ইউনিভার্সিটির খাতায় তোমার নাম লেখানো, অর্থাৎ ওয়ান টাইম তোমাকে তোমার কলেজ লাইফে তোমাকে একবারই রেজিস্ট্রেশন করতে হচ্ছে। দ্বিতীয় পর্যায়ে চলে আসি, সেটা হচ্ছে আমাদের এনরোলমেন্ট, অর্থাৎ রেজিস্ট্রেশন পরেই আমরা কিন্তু এনরোলমেন্টটা করতে পারবো। এই এনরোলমেন্ট প্রসেসে তুমি কি করছো, তোমার যাবতীয় যা কোর্স অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে তুমি যেসব পেপার পড়ছো সেগুলোকে নথিভুক্ত করছো। এবার যে সমস্ত পেপার পড়ছো বলতে ইউনিভার্সিটির সাথে তোমার সম্পর্কটা স্থাপন হয় কলেজের মাধ্যম দিয়ে, অর্থাৎ কলেজ ইউনিভার্সিটিকে জানিয়ে দেয় যে তুমি অনার্স পড়ছো না প্রোগ্রাম পড়ছো। ধরো তুমি একজন অনার্সের স্টুডেন্ট, সেক্ষেত্রে ইউনিভার্সিটির খাতায় তুমি একজন অনার্সের স্টুডেন্ট হিসেবে অলরেডি রেজিস্টার্ড। সেক্ষেত্রে তোমাকে যে পেপারগুলো চুজ করতে হবে সেটা কিন্তু কয়েকটা পেপার, তোমাকে অনেক পেপারটা চুজ করতে হবে না, কারণ সেটা অলরেডি রেজিস্ট্রেশনের মাধ্যমে হয়ে গেছে। যেটা একটু আগে বললাম যে এক্ষেত্রে তোমাকে হয়তো জি পেপার বা তুমি যে কম্পালসারি পেপারগুলো পড়ছো বা তোমার ক্ষেত্রে ডিএসসি যে পেপারগুলো সেগুলোই তোমাকে এনরোলমেন্ট করতে হচ্ছে। এই এনরোলমেন্ট করার সময় মনে রাখবে যে তুমি কলেজে যে ক্লাসগুলো পড়ছো
অর্থাৎ কলেজে তোমার যে পেপারটা রয়েছে সেটাই কিন্তু এনরোলমেন্টে দেবে। তুমি যদি ভুলবশত অন্য কোনো পেপার এনরোলমেন্টের সময় দিয়ে ফেলো তাহলে কিন্তু একটা মুশকিলে পড়তে পারো, কারণ কলেজ লেভেলে একটা এক্সাম হয় যেটা হচ্ছে ইন্টারনাল এক্সাম। এক্ষেত্রে এই ইন্টারনাল এক্সামের মধ্যে একটা জটিলতা সৃষ্টি হতে পারে। হয়তো তুমি যে পেপারটা চুজ করলে এনরোলমেন্টের সময় সেটাতে তুমি ইন্টারনাল দিলেই না, অথবা তুমি একটা অন্য পেপারে ইন্টারনাল দিয়েছো, তুমি এনরোলমেন্টের সময় অন্য একটা পেপার চুজ করছো। তাই যখন এনরোলমেন্ট করছো এই জিনিসটা একটু ক্লিয়ার রাখবে যে তুমি অ্যাকচুয়ালি কোথায় ক্লাস করছো এবং কোন কোন পেপারে তুমি ইন্টারনাল দিয়েছো। এটা গেল তোমার যে কোর্সটা তুমি করছো সেই কোর্সে কোন কোন পেপার রয়েছে। এরপরে স্টেপ হচ্ছে ফর্ম ফিল আপ। ফর্ম ফিল আপটা একই জিনিস অর্থাৎ ফর্ম ফিল আপটা হচ্ছে তুমি যে পেপারে করছো সেই পেপারেই তো এক্সাম দেবে, সেই এক্সাম রিলেটেড একটা কনফার্মেশন, অর্থাৎ তুমি ইউনিভার্সিটিকে জানাচ্ছো যে তুমি এই পেপারগুলোতে পরীক্ষা দিতে চাইছো। এই ফর্ম ফিল আপ করলেই তুমি এক্সামটা দিতে পারছো, সেটা অফলাইনে হোক বা অনলাইনে হোক। এবার আমরা চলে আসি এই এসএমসি কেসটাতে। এই এসএমসি কেসটা কিভাবে আসতে পারে? ধরো কোনো একটা স্টুডেন্ট ফর্ম ফিল আপ করেছে, তাহলে এসএমসির ক্ষেত্রে তাকে ফর্ম ফিল আপ করতে হচ্ছে। সে যখন ফর্ম ফিল আপটা করলো এবং পরীক্ষা দিচ্ছে, পরীক্ষা দেওয়াকালীন হয় সে কোনো পেপারে উপযুক্ত মার্কটা পায়নি, অথবা সে পরীক্ষার দিনে উপস্থিত থাকতে পারেনি, অর্থাৎ পরীক্ষাতে অ্যাবসেন্ট, সেক্ষেত্রে কিন্তু তার সেমিস্টারটা ক্লিয়ার হবে না। সেমিস্টারটা ক্লিয়ার না হলে অর্থাৎ কোনো একটা পেপারে যদি গ্যাপ থাকে তাহলে সে হচ্ছে এসএমসি ক্যান্ডিডেট। তাহলে এসএমসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে সে অনলাইন ফর্ম ফিল আপ পর্যন্ত কভার করেছিল, কোনো কারণে অনলাইন এক্সামে সেখানে সে ঠিকঠাকভাবে রেসপন্স করতে পারেনি। তাহলে এই এসএমসি কেসের ক্ষেত্রে কিন্তু আর এনরোলমেন্টের দরকার পড়ছে না, কারণ সে অলরেডি ইউনিভার্সিটিকে জানিয়ে ফেলেছে যে সে কি কি পেপারে পড়াশোনা করছে। তাহলে এসএমসি কেসদের ক্ষেত্রে কিন্তু পরীক্ষার সময় এই এনরোলমেন্টটা দরকার পড়ছে না। তাহলে আমাদের এসএমসি ক্ষেত্রে দরকার পড়ছে শুধুমাত্র ফর্ম ফিল আপ। কারণ ফর্ম ফিল আপের ক্ষেত্রে ধরো কোনো একজন এসএমসি ক্যান্ডিডেটের একটা মাত্র পেপারে, সে 4টে পেপারে পরীক্ষা দিয়েছিল, একটা কোনো মাত্র পেপারে সে অ্যাবসেন্ট বা সেদিন পরীক্ষাতে সে ঠিকঠাকভাবে লিখতে পারেনি, অর্থাৎ সে উপযুক্ত মার্কটা পায়নি, পাস মার্কটা তার ক্ষেত্রে আসেনি। সেক্ষেত্রে সে ফর্ম ফিল আপ শুধুমাত্র ওই একটা পেপারের জন্যই করবে এবং তারপরেই সে অনলাইন এক্সাম বা এক্সামটা দিচ্ছে। তাহলে এসএমসিদের ক্ষেত্রে এনরোলমেন্টের দরকার পড়ছে না। এরপরে আমরা চলে আসি ড্রপ আউট ক্যান্ডিডেট। এই ড্রপ আউট ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিভাবে অ্যারাইভ করতে পারে? ড্রপ আউট ক্যান্ডিডেট মানে হচ্ছে যে 1 বছর ধরে কোনো পড়াশোনার সাথে যোগাযোগ রাখেনি, অর্থাৎ সে ইউনিভার্সিটিকে জানায়নি যে সে কোন কোন পেপারে পড়াশোনা করছে, অর্থাৎ সে এনরোলমেন্টই করেনি কোনো একটা বছর। এই ড্রপ আউট ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু এনরোলমেন্ট প্রসেসটা তাকে প্রথমে কমপ্লিট করতে হবে এবং তারপরেই ফর্ম ফিল আপ হবে এবং ফর্ম ফিল আপের পরই সে অনলাইন এক্সামটা দিতে পারবে। তাহলে আমাদের ক্ষেত্রে ড্রপ আউট ক্যান্ডিডেট হচ্ছে তারাই যারা কোনো কারণে এনরোলমেন্টটা করতে পারেনি এবং এনরোলমেন্টের পরবর্তী যে স্টেপ সেগুলো তারা করতে পারেনি। তাহলে ড্রপ আউট ক্যান্ডিডেটের ক্ষেত্রে এনরোলমেন্ট করতে হবে, ফর্ম ফিল আপ করতে হবে এবং তারপরেই সে এক্সামের জন্য এলিজিবল হবে। এক্ষেত্রে রেজিস্ট্রেশনটা সবার জন্য কম্পালসারি, কারণ রেজিস্ট্রেশন না হলে সে কিন্তু আর কলেজের এবং বিশেষ করে ইউনিভার্সিটির আর স্টুডেন্ট থাকছে না। তাহলে রেজিস্ট্রেশনটা হচ্ছে আমাদের মেইন জায়গা। রেজিস্ট্রেশন একবার তুমি যখন করলে তখন ইউনিভার্সিটির তরফ থেকে তোমাকে একটা ইউনিক নাম্বার দেওয়া হয়, সেই নাম্বারটা হচ্ছে ইউআইডি বা ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার। এই ইউআইডিটা তোমার ক্ষেত্রে ইউনিভার্সিটির সাথে তোমার যে অর্থাৎ এই ইউআইডিটা হচ্ছে ইউনিভার্সিটির তরফ থেকে তোমাকে একটা নাম্বার দেওয়া হচ্ছে, এই নাম্বারটা দিয়েই তুমি ইউনিভার্সিটির সাথে সমস্ত যোগাযোগ রাখতে পারবে। অর্থাৎ তোমাকে আর তোমার নাম দিয়ে হয়তো চিনবে না, এই ইউআইডি দিয়েই হয়তো তোমাকে আইডেন্টিফাই করা হবে। তাহলে তুমি যখন ইউআইডিটা পাচ্ছ তখন কিন্তু তোমাকে এটা ঠিক করে রাখতে হবে, সাথে সাথে পাসওয়ার্ড যেটা ইউনিভার্সিটি দিচ্ছে সেটাও কিন্তু তোমাকে ভালো করে স্টোর করে রাখতে হচ্ছে। কলেজের ক্ষেত্রে একটা কলেজের রোল দেওয়া হয়, একই রকম ভাবে ইউনিভার্সিটি থেকে এই ইউআইডিটা তোমাকে দেওয়া হচ্ছে। তাহলে আশা করি প্রসেসটা বোঝা গেছে যে রেজিস্ট্রেশনের পর এনরোলমেন্ট, এনরোলমেন্টের পর ফর্ম ফিল আপ এবং ফর্ম ফিল আপের পরই এক্সাম।
এই এক্সাম বা অনলাইন এক্সাম এটা আমি বললাম ইউনিভার্সিটির পর্যায়ে। একই রকম ভাবে কলেজের ক্ষেত্রে আমাদের ইন্টারনাল এক্সাম বা একটা কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট করতে থাকে, তো তার জন্য তোমাকে কিন্তু রেগুলার ক্লাসটা করতে হবে। এবার আমরা চলে আসি আমাদের যে জিনিসগুলোকে মাথায় রাখতে হবে। প্রথম জিনিসটা হচ্ছে যে যেহেতু আমরা ডিজিটালাইজ হয়ে গেছি এবং সমস্ত কিছুই অনলাইনে হচ্ছে, তাই টেকনিক্যালি কোনো যদি এরর দেখা যায় বা টেকনিক্যালি যদি কোনো প্রবলেম আসে, সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে কলেজের সাথে যোগাযোগ করতে হবে। এরকম নয় যে তুমি ধরো তুমি ফর্ম ফিল আপ করতে চাইছো কিন্তু কোনো কারণে দেখলে পোর্টালটা ওপেন হচ্ছে না এবং তুমি সেটা হয়তো দ্বিতীয়বার বা অথবা থার্ড টাইম তুমি দেখলে যে সেক্ষেত্রেও কিন্তু পোর্টালটা ওপেন হচ্ছে না, সেক্ষেত্রে তোমাকে বলা হচ্ছে যে তুমি চেষ্টা করবে কলেজের সাথে এবং ডিপার্টমেন্টের সাথে একটা যোগাযোগ রাখার, যে কেন হচ্ছে না বা প্রবলেমটা কি হচ্ছে। এমন হতেই পারে যে শুধুমাত্র তোমার জন্যই হয়তো প্রবলেমটা হচ্ছে, বাকিরা হয়তো স্মুথলি প্রসেসটা কমপ্লিট করে নিতে পারছে, তো এটা একটা টেকনিক্যাল এরর হতেই পারে। তো তোমাদেরকে বলা হচ্ছে যে সেক্ষেত্রে তোমরা কলেজের সাথে যোগাযোগ রাখো। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে কালেক্ট এন্ড স্টোর দি ডেটা। এটা খুব ইম্পর্টেন্ট একটা তথ্য, যে তুমি যখনই কোনো প্রিন্ট তুমি যখনই কোনো কিছু ডিজিটালি কিছু করছো, চেষ্টা করবে সেটা তোমার একটা সফট কপি বা হার্ড কপি তোমার কাছে রেখে নেওয়ার। এমন দেখা গেছে, এটা একটা মার্কশিটের ক্ষেত্রে আমি এক্সাম্পলটা বলছি, যে তোমরা হয়তো দেখলে ফার্স্ট সেম বা কোনো সেকেন্ড সেমিস্টারের মার্কশিট তোমরা অনলাইনে সেটা দেখে নিয়ে এবং বুঝে গেলে যে এটা আমার মার্ক। তোমরা হয়তো 3 মাস পর বা হয়তো 1 মাস পরেই আবার মার্কশিটটা দরকার পড়েছে এবং তোমরা চাইছো ওই অনলাইন মোড থেকে সেটাকে আবার রিকভার করার, কিন্তু দেখা যাচ্ছে পোর্টালে আর এই মার্কশিটটা অ্যাভেলেবল নয়, অর্থাৎ তোমাদের পোর্টাল থেকে তোমাদের মার্কশিটটা তুলে নেওয়া হয়েছে। সেক্ষেত্রে কিন্তু সেটাকে রিকভার করা কলেজের স্টুডেন্টের পক্ষে একটু সমস্যা, কারণ সেটা আবার ইউনিভার্সিটি থেকে সেটা জানানো এবং ইউনিভার্সিটি নতুন করে তোমাদের জন্য পোর্টাল রিওপেন করা, সেটা সময় সাপেক্ষ এবং ব্যয় সাপেক্ষ। সেক্ষেত্রে তোমরা যখনই দেখতে পাচ্ছ যে মার্কশিট তোমাদের জন্য অ্যাভেলেবল, তোমরা চেষ্টা করবে সেটার একটা সফট কপি তোমাদের কাছে রেখে দেওয়া এবং পাশাপাশি একটা হার্ড কপিও তোমরা কিন্তু প্রিন্ট আউট করে নিতে পারো। থার্ড যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে চেক কলেজ এন্ড ইউনিভার্সিটি ওয়েবসাইট ফ্রিকোয়েন্টলি। অর্থাৎ আমাদের সমস্ত নোটিশ বা যাবতীয় যা তথ্য সেটা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে শুরু করে কলেজের ওয়েবসাইট এবং ইউনিভার্সিটির ওয়েবসাইটে অ্যাভেলেবল। তো তোমরা চেষ্টা করবে যে সমস্ত তথ্য কিন্তু সংগ্রহ করে নেওয়ার। এরকম নয় যে স্যার তোমাকে ফোন করে জানাবে বা তোমার বন্ধু তোমাকে ফোন করে জানাচ্ছে যে আজকে এই জিনিসটা হতে যাচ্ছে বা রেজিস্ট্রেশন প্রসেস এই সময় থেকে এই সময় হবে। তোমরা এমনিতেই ইন্টারনেট প্রচুর পরিমাণে ইউজ করো এবং তোমরা বলতে পারো যে তোমরা স্মার্ট পিপল স্মার্ট স্টুডেন্ট, অর্থাৎ সারাক্ষণ তোমরা ফোন নিয়েই ব্যস্ত। তো চেষ্টা করবে মাঝে মাঝে সপ্তাহে হয়তো একবারই হোক কলেজ এবং ইউনিভার্সিটির ওয়েবসাইটটা একটু ভালো করে ফলো করার। সাথে সাথে তোমরা রেগুলার তো ক্লাস করবে, স্টুডেন্ট হিসেবে তোমাদের সেটা কর্তব্য বলতে পারো। তো রেগুলার ক্লাস অ্যাটেন্ড করা এবং ক্লাসের সাথে সাথে ডিপার্টমেন্টে একটা যোগাযোগ রাখা, ডিপার্টমেন্টে অ্যাক্টিভ থাকা, এই জিনিসগুলো তোমরা একটু করো। তাহলে রেজিস্ট্রেশন এবং এনরোলমেন্ট প্রসেস সম্বন্ধে আশা করি বোঝানো গেছে। তোমাদের এরপরেও যদি কোনো অসুবিধা থাকে তোমরা সেটা জিজ্ঞেস করতে পারো। এবং আমি শেষে একটা কথা বলবো যে আমরা দুটো টার্ম জানি, একটা হচ্ছে জ্ঞান এবং একটা হচ্ছে বিজ্ঞান। জ্ঞান হচ্ছে যাকে কোনো কিছু জানে না, অর্থাৎ কোনো কিছুকে তুমি পড়ে জানতে পারো, কোনো কারো থেকে শুনে জানতে পারো, সেটা হচ্ছে জ্ঞান। কিন্তু বিজ্ঞান হচ্ছে বিশেষ রূপে জ্ঞান, অর্থাৎ তুমি যতক্ষণ না জ্ঞানটাকে নিজের লাইফে ইউজ করছো। অর্থাৎ ধরো তুমি হয়তো কোথা থেকে জানতে পারবে যে দুটো কাঠ বা দুটো পাথর বসলে আগুন জ্বলে, এটা কিন্তু জ্ঞানের পর্যায়ে সীমাবদ্ধ। যতক্ষণ না তুমি দুটো পাথরকে বসে আগুন জ্বালিয়ে কিছু রান্না করে খেলে বা কিছু কাজ করলে, ততক্ষণ সেটা কিন্তু বিজ্ঞানের পর্যায়ে পৌঁছানো না। তো আমি এতক্ষণ তোমাদের রেজিস্ট্রেশন প্রসেস বা এই ডিজিটালাইজেশনের মোডটা নিয়ে একটু বোঝানোর চেষ্টা করলাম। যতক্ষণ না তোমরা নিজের লাইফে এটাকে ইমপ্লিমেন্ট করছো বা নিজে প্র্যাকটিক্যালি করছো, ততক্ষণ কিন্তু এটার সেরকম ভাবে কোনো সার্থকতা ফেলবে না। তো আমি এই বলেই আমার বক্তব্য শেষ করছি এবং বর্তমান পরিস্থিতিতে এই করোনার ঢেউয়ের কথা মাথায় রেখে সবাইকে আমি বলবো যে সবাই মাস্ক ইউজ করো, সচেতন থাকো, সুস্থ থাকো এবং নিজেদেরকে ডিজিটালাইজ করে ফেলো। তো থ্যাংক ইউ। আমি অমর স্যারের কাছে চলে যাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আমাদের গণিত বিভাগের অধ্যাপিকা
মাননীয় ইপসিতা রাজওয়ার মহাশয়কে তার অনবদ্য এবং সাবলীল উপস্থাপনার জন্য। তিনি যেভাবে ডিজিটালাইজেশন এডুকেশন থেকে শুরু করে আমাদের কলেজের ছাত্রছাত্রীরা এনরোলমেন্ট এবং রেজিস্ট্রেশন সংক্রান্ত বিষয়ে যে ছোটখাটো অনিচ্ছাকৃত ভুল করে ফেলে, যেটা হয়তো পরে আমাদের অফিস থেকে বা ইউনিভার্সিটি অফিস থেকে একটা বেশ জটিল সমস্যার সৃষ্টি করে, যাতে এই অনিচ্ছাকৃত ছোট ভুলগুলো আমাদের না হয়, আমাদের ছাত্রদের না হয়ে থাকে, সেজন্য সমস্ত বিষয়টিকে অতি সুন্দরভাবে প্রেজেন্টেশনের ভাবে প্রতিস্থাপনা করার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। এরপর আমি চলে আসছি আমাদের ছাত্রছাত্রীর কাছে, কিন্তু এটা সেটা কিছু বলছো? হ্যাঁ, এরপর আমি চলে আসছি একেবারে শেষ লগ্নে। আমাদের ছাত্রছাত্রীদের কাছে যদি তাদের কোনো কিছু জানার এখনো কৌতূহল থাকে, তারা সরাসরি তারা আনমিউট করে তাদের বক্তব্য তুলে ধরুক। ইপসিতা ম্যাডাম বা আমরা অন্যান্য অধ্যাপক অধ্যাপিকারা সামগ্রিকভাবে তার প্রচেষ্টা করব তার কৌতূহল দূর করার জন্য। এর সঙ্গে এটাও বলে রাখি, আজ একটা জিনিস খুবই খারাপ লাগছে যে আমাদের এই ওয়েবিনারে উপস্থিতির সংখ্যা খুবই কম। সামগ্রিকভাবে যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট আমাদেরকে কোন ভবিষ্যতের দিকে নিয়ে যাবে আমরা কেউই জানি না। তাই এই ডিজিটালটাকে যদি আমরা অ্যাভয়েড করতে থাকি তাহলে কিন্তু তারা পিছিয়েই পড়ব। আজ 37 উপস্থিতি, তার মধ্যে হয়তো অনেক অধ্যাপক অধ্যাপিকাগণও আছেন, তাহলে ছাত্রছাত্রীর সংখ্যাটা কিন্তু আমার খুব কম। তা যারা আজকে উপস্থিত থাকলে তারা অবশ্যই এর গুরুত্ব এবং মাধুর্য বুঝতে পেরেছ। তাই তাদের কাছে আমার তরফ থেকে অনুরোধ, তোমরা তাদের বন্ধু বান্ধবদেরকে এটুকু জানিও যে পরিস্থিতি আমাদের কোন দিকে নিয়ে যাবে আমরা কেউই জানি না। তাই কোন মাধ্যম, অফলাইন না অনলাইন, সেই পরিস্থিতি এখন আর আমাদের হাতে নেই। তাই ডিজিটালাইজেশন এইভাবে লেকচারকে আমরা যদি অ্যাভয়েড করতে থাকি, যদি পার্টিসিপেট না করি, তাহলে কিন্তু আমরা একটা বড় দিক পিছিয়ে পড়বো। আশা করি তোমরা আজকে এর গুরুত্ব বুঝতে পেরেছো। তাই তোমরা তোমাদের বন্ধু বান্ধবীদেরকেও এর গুরুত্ব কিন্তু বুঝিও। এরপরে তোমাদের কাছে সরাসরি চলে আসছি। তোমাদের যদি এই রেজিস্ট্রেশন এনরোল সংক্রান্ত যদি কোনো কৌতূহল এখনো থেকে থাকে, অবশ্যই তোমরা সেটা জিজ্ঞাসা করো। এরপর তোমাদের জন্য এই প্ল্যাটফর্মটি উন্মুক্ত হলো। শোনা যাচ্ছে, বলো। হ্যাঁ স্যার, আমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে বলছি কিছু। স্যার, আমি 2020-তে এইচএস দিয়েছিলাম এবং 20-তে ভর্তি হয়েছিলাম, কিন্তু পরীক্ষা দেওয়া হয়নি। তাহলে আবার আমি 2021-এ ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি। স্যার, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লাই করে যাবেন? অতনু স্যার বা মৌল স্যারকে একটু অনুরোধ করবো যদি এই ব্যাপারে একটু বলে থাকেন। হ্যাঁ স্যার, আচ্ছা, এই শোনো, কে বলছে? স্যার, আমি 2020-তে এইচএস দিয়েছিলাম। হ্যাঁ, তোমরা বুঝেছি। 2000-এ তুমি রামগঞ্জ কলেজে ভর্তি হয়েছিলে? হ্যাঁ, 2020-তে ভর্তি হয়েছিলাম, কিন্তু পরীক্ষা দেওয়া হয়নি। তাহলে আমি যে প্রশ্নগুলো করছি আগে শোনো। রেজিস্ট্রেশন হয়েছিল? হ্যাঁ, রেজিস্ট্রেশন হয়েছিল। রেজিস্ট্রেশন সার্টিফিকেট পেয়েছিলে? না, পাইনি। রেজিস্ট্রেশন সত্যি হয়েছিল কি? হ্যাঁ, হয়েছিল, কিন্তু সার্টিফিকেট পাইনি। তার সার্টিফিকেট গুলি পাবে তুমি। এবার যদি তুমি এবছর ভর্তি হয়েছো আবার, হ্যাঁ, তোমার রেজিস্ট্রেশনটা এবার অ্যালাউ করবে না ইউনিভার্সিটি। তুমি জানাওনি কেন কলেজকে? এটা একই কলেজে দ্বিতীয়বার কলেজের অ্যাডমিশনের মানে নিয়ম কানুন আছে, বুঝতে পারলাম। তোমাকে স্কলারশিপ তো পরে ইস্যু হবে, ইপসিতা রয়েছে, ইপসিতা ওকে ব্যাপারটা একটু বুঝিয়ে দাও। এভাবে হয় না, ওরা ক্রস ভেরিফাই করবে তোমার এইচএস এর রোল নাম্বার এর সঙ্গে সাল যদি ম্যাচ খেয়ে যায়, তোমার রেজিস্ট্রেশন ওখান থেকেই বাউন্স ব্যাক করে যাবে, ওরা রেজিস্ট্রেশনই করতে দেবে না। ইপসিতা একটু বলে দাও ডিটেইলস। যে কথাটা না, তোমার কাছে কি ইউআইডি আছে? বা ইউনিভার্সিটি থেকে তোমাকে কোনো ইউআইডি প্রোভাইড করা হয়েছে? না। তাহলে তুমি কি করে জানছো তোমার রেজিস্ট্রেশন হয়েছে? আচ্ছা, রেজিস্ট্রেশন ফিসটা তুমি
তোমাকে কে জানালো তোমার রেজিস্ট্রেশন? স্যার আমি 2020-তে ভর্তি হয়েছিলাম, রেজিস্ট্রেশন হয়েছিল, গেছিলাম রেজিস্ট্রেশন করতে। কলেজে তুমি কোথায় গেছিলে? তুমি বাঁকুড়া ইউনিভার্সিটি না কলেজে এসেছিলে? কলেজে। আমার মনে হচ্ছে তুমি কলেজে অ্যাডমিশনটা নিয়েছো। হ্যাঁ, কলেজে অ্যাডমিশন নিয়েছো এবং কলেজে ভেরিফিকেশন করেছো, কিন্তু তারপরের পর্যায়টা হচ্ছে রেজিস্ট্রেশন, যেটা ইউনিভার্সিটির পোর্টালে গিয়ে করতে হয়। সেটা কি তুমি করেছিলে? হ্যাঁ। তুমি অনলাইনে বাঁকুড়া ইউনিভার্সিটির পোর্টালে করেছিলে? না, আমি কলেজে গিয়ে রেজিস্ট্রেশন করেছিলাম। কলেজেরটাকে রেজিস্ট্রেশন বলা হয় না, কলেজেরটাকে বলা হয় কলেজের অ্যাডমিশন। হ্যাঁ। মানে ইচ্ছিতা কোথাও গন্ডগোল আছে, কিছু রেজিস্ট্রেশন ফার্স্ট ইয়ার ভর্তি হয়েছিলাম, রেজিস্ট্রেশনও করেছিলাম, কিন্তু পরীক্ষা দেওয়া হয়নি। হয়েছিল, পেমেন্ট অনেক করে দেওয়া হয়েছিল, মনে পড়ছে? এরপরে যেটা হচ্ছে, তুমি কাল পরশু হোক ওই ম্যাডামের সঙ্গে যোগাযোগ করো, নিয়ে তুমি কলেজে আসবে। ওটা আগের বছরের রেজিস্ট্রেশন, যেটা কমপ্লিটেড রেজিস্ট্রেশন লিস্ট আছে, সেখান থেকে চেক করে নিতে, তাই না? সেটা চেক করে নিলে হ্যাঁ ওকে জানিয়ে দিতে হবে। এভাবে আন্দাজে কিছু না, আমি নিয়মটা প্রত্যেকের জন্য বললাম। এবার তোমার পার্টিকুলার কেসটা কি হয়েছে, তোমার যা কাগজপত্র আছে আগের বছরের এবছরে নিয়ে আসবে, সেখান থেকে ম্যাডাম খুঁজে চেক করে দিয়ে বলে দিতে পারবে তোমার আগের বছর রেজিস্ট্রেশন হয়েছিল কি না। যদি না হয়ে থাকে তুমি বেঁচে গেলে, আর যদি হয়ে থাকে তোমার কিন্তু সমস্যা হবে। ঠিক আছে? স্যার আমি এখানে একটু ইন্টারাপ্ট করছি। 2020 সালের ঘটনাটাতে আমি যেহেতু উপস্থিত ছিলাম, তাই আমার মনে হচ্ছে হয়তো যে প্রবলেমটা হয়েছে, 2020 সালে ইউনিভার্সিটিতে আলাদা করে আমরা রেজিস্ট্রেশনগুলো অ্যাপ্রুভ কিন্তু করতে পারিনি, একসাথে রেজিস্ট্রেশন এনরোলমেন্ট অ্যাপ্রুভ করতে হয়েছিল। অতএব যারা রেজিস্ট্রেশন করে এনরোলমেন্ট করেনি তাদের কিন্তু স্যার রেজিস্ট্রেশনটাও কিন্তু হয়নি, যদিও তারা কলেজে এসেছিল। 2020 সালে এটা আমি বলছি তো, এর কেস স্পেসিফিকটা আমি এই মুহূর্তে আমার কাছে ডেটা নেই, আমি হ্যাঁ, স্যার। ডিসকাস করতে পারবো না, হ্যাঁ স্যার। তাই না? কারণ ওকে, স্যার। এটা আমাদের ক্ষেত্রে একটা কেস, কিন্তু ওর ক্ষেত্রে ওটা ওর পুরো লাইফ। হ্যাঁ স্যার, অবশ্যই। সেই কারণেই বলছি, তুমি কাল পরশু ইচ্ছিতা ম্যাডাম যবে আসবে, কাল হোক বা পরশু ধরে নাও, তুমি মঙ্গলবার সোমবার তো ক্যাম্প আছে, হ্যাঁ স্যার। সেখানে তুমি তোমার ডিটেলসটা নিয়ে যাবে। ডিটেলসটা নিয়ে ম্যাডামকে দিয়ে চেক করিয়ে নেবে তোমার আদৌ আগেরবার রেজিস্ট্রেশনটা হয়েছিল কিনা। যদি রেজিস্ট্রেশন হয়েছিল, তোমাকে পরীক্ষাগুলো সব দিতে পারবে, অন্য কোনো চিন্তা নেই। অ্যাজ সাচ তুমি ব্যাক ক্যান্ডিডেট হিসেবে দিয়ে যাবে। এখানে তো ব্যাক ক্যান্ডিডেট বলে কিছু হয় না, পাস করে যাওয়ার পরে, বুঝেছো? সুতরাং তোমার ওই 21 সালের রেজিস্ট্রেশনটাই গণ্য হবে, 22 সালের মানে সরি 20 সালের, 21 সালেরটা গণ্য হবে না। এটা সবার জন্য বলছি, এটা প্রসেস। এবার তোমার ক্ষেত্রে কি হয়েছে সেটা তো ম্যাডাম যতক্ষণ না কাগজ ঘাটছেন বা কপিল স্যার যতক্ষণ সেটা ভেরিফাই করছেন আগের বছরের ডেটা দেখে, ততক্ষণ অব্দি কিছু বলা যাবে। ওকে, তারপরে স্কলারশিপের কথাটা তারপরে ম্যাডামের কাছে বা অতনু স্যারের কাছে তখন জেনে নেবে তুমি। ওকে, হ্যাঁ, তোমার রেজিস্ট্রেশনটাকে ক্লিয়ার করো। ঠিক আছে স্যার। ওকে। আর এবছরের রেজিস্ট্রেশনটা করেছো? না স্যার, করিনি এখন। তাহলে হয়তো বোঝা যেত কিছু। আচ্ছা ঠিক আছে, তুমি ম্যাডামের সঙ্গে যোগাযোগ করো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আর কোনো ছাত্রছাত্রী যদি কোনো কৌশল থেকে থাকে তাহলে তোমরা বলতে পারো, নাহলে আমরা অনুষ্ঠানটি একবার শেষ লগ্নে উপস্থিত। আর কেউ কিছু জিজ্ঞাসা থাকলে তোমরা ফোনটি আনমিউট করে সেটি জিজ্ঞাসা করো। যাই হোক, মোটামুটি আমাদের ছাত্রছাত্রীদের সমস্ত ব্যাপারটা বুঝতে পেরেছে। আর যদি কোনো প্রবলেম হয়ে থাকে তোমাদের বলে রাখি, এই যে দীর্ঘ 7 দিন ব্যাপী যে অবজারভেন্স অফ স্টুডেন্টস উইক যেটা পালন হচ্ছে, তার অনলাইন যে মোড হওয়ার কথা 2 দিন ধরে, সেটি কিন্তু আজকে শেষ হলো, গতকাল আজ 11টা থেকে 1টা পর্যন্ত। এরপরে তোমাদের প্রতিটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ডিটেলস সম্পর্কে দেওয়া আছে এবং সেটি কলেজে অনুষ্ঠিত হবে অফলাইন মোডে, এবং সেই সঙ্গেও তোমরা কিন্তু এই সমস্ত ফেসিলিটিগুলো পাবে। সেখানে ক্যাম্পের আকারে স্যাররা তোমাদের কৌতূহল যদি কোনো কিছু থেকে থাকে সেখানে সরাসরি তোমরা সেটা সমস্যার সমাধান করতে পারবে। তা এই বলে এখন আমরা একেবারে শেষ আজকের যে অনলাইন ওয়েবিনার বা এই 7 দিন ব্যাপী যে আলোচনার অনলাইন যে পার্ট, সেটা
অন্তিম ক্ষণে উপস্থিত। আমি আমাদের মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মাননীয় মধুসূদন গড়াই মহাশয়ের অনুমতি নিয়ে অনুষ্ঠান শেষ করার পূর্বে জাতীয় সঙ্গীতের জন্য অধ্যাপক মাননীয় কপিল মণ্ডল মহাশয়কে স্ক্রিনে প্রেজেন্টেশনের অনুরোধ করছি। স্যার, তাহলে আপনার অনুমতি নিয়ে আজকে এই ওয়েবিনারটি শেষ করি। হ্যাঁ, এখানেই শেষ করে দাও। আর কালকে সবাই যেন কোভিড নর্মস মেনে, ইনক্লুডিং টিচার, আমরা সবাই যেন কোভিড নর্ম মেনে কলেজে উপস্থিত হয়। অতনু স্যার এবং প্রসেনজিৎ স্যার তো কাজ দায়িত্বে থাকছে ওখানে। অতনু রয়েছে? হ্যাঁ স্যার, যাবো। আচ্ছা, মলয় যাচ্ছে। সিকিউরিটিদের বলে দেবে সবার যেন মানে ফুল ফর্মে মাস্ক এবং মাস্ক চেক হয় এবং থার্মালটা যেন সবার আগে চেক করা হয়। হ্যাঁ, কাশি যদি কারোর হয় ইমিডিয়েট তার যথাযথ ব্যবস্থা যেন নেওয়া হয়। কারণ হয়তো আমি যেতে পারবো না, শরীরটা একটু খারাপ হয়েছে, কিন্তু তার আগে এগুলো একটু বলে দিও। অপুদায় ওদেরকে একটু ফোন করে যে আমি তার আগে ওরা যেন রেডি থাকে। আর গেটে যেন দুজন কাল থাকে, একজন। ওকে? ওকে, সবাইকে থ্যাংক ইউ। খুব সুন্দর এই দুদিন অনলাইন চলো, অফলাইনে আশা করি খুব ভালো যাবে। হ্যাভ এ গুড ডে। থ্যাংক ইউ। শেষ করলাম অনুষ্ঠান।